ইন্ডিয়ান পলিটি আমরা কেন পড়ব? ইন্ডিয়ান পলিটি কথার বাংলা কথা হচ্ছে কিনা ভারতীয় রাজনৈতিক ব্যবস্থা, রাজনীতি নয় কিন্তু রাজনৈতিক ব্যবস্থা। তো আমাদের রাজনৈতিক ব্যবস্থা, ভারতবর্ষের নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা শুরু হয়েছিল আমরা জানি ভারত স্বাধীন হওয়ার পর থেকে, অর্থাৎ 1947 সালের পর। তো 1947 সালের পরে আমাদের ভারতের সংবিধান রচনা শুরু হয়। তো এই যে সংবিধান রচনা অর্থাৎ যে ভারতের আইন কানুন তৈরি হয়েছে, এই হচ্ছে আইন কানুন তৈরির আগে যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ কারা আমাদের ভারতে প্রথম আইন এনেছিল। আমাদের ভারতবর্ষ কিন্তু আগে হচ্ছে ঠিক একসঙ্গে এরকম শাসন ব্যবস্থা ছিল না। কিরকম তোমার শাসন ব্যবস্থা ঠিক ছিল না? শাসন ব্যবস্থা তোমার ছিল যে ছোট ছোট একটা রাজ্য, সেখানে একটা রাজা, ওখানে রাজ্য একটা রাজা, এরকম ভাবে শাসন ব্যবস্থা ছিল। ঠিক আছে? তো এর আগে ব্রিটিশদের আগে আমাদের ভারতে যারা বহু বছর শাসন করেছে সেটা হচ্ছে সুলতানি সাম্রাজ্য আর হচ্ছে মুঘল সাম্রাজ্য। তো এই মুঘল সাম্রাজ্যও কিন্তু যে পুরো ভারতকে তোমার শাসন করেছে তা নয়। ঠিক আছে? এক একজন শাসক এসেছে, তারা তাদের মতো করে কি করেছে, একটা রাজ্যকে জয় করেছে, সেই রাজ্যটা তার হয়েছে। এইভাবে কি না তারা তোমার শাসন করেছে, পুরোপুরি ভারতবর্ষ কেউ তোমার শাসন করেনি। কি বললাম কথা বোঝা গেল? অর্থাৎ সেন্ট্রালাইজ যে ব্যাপারটা, কেন্দ্রীভূত, এটা কখনো হয়নি। ঠিক আছে? তো ভারত স্বাধীন হওয়ার পর হয়েছে। ব্রিটিশরাও কিন্তু কি না গোটা ভারতকে শাসন করতে পারেনি। কি বললাম বুঝতে পেরেছো? আমরা অনেকেই ভাবি যে ব্রিটিশরা গোটা ভারতবর্ষকে তোমার শাসন করেছে, না, একদমই না। ব্রিটিশরা গোটা ভারতবর্ষকে শাসন মানে একদমই করেনি, যেটা আমার একটা ভিডিওতে আছে, দেখবে দেওয়া। ঠিক আছে? উনি মারাঠা সাম্রাজ্যের ছিলেন শুধু। ঠিক আছে? ভারতের পশ্চিম দিকে আজকে যেটা মহারাষ্ট্র, ওই জায়গাটার উনি শাসক ছিলেন। ঠিক আছে? গোটা ভারতবর্ষে না। কি বলা কথা বলছো তো? মানে বেশিরভাগই সবই আঞ্চলিক শাসন ছিল। ক্লিয়ার? তো হচ্ছে এখন কথা হচ্ছে এরপর যখন ব্রিটিশরা এলো, অর্থাৎ ব্রিটিশ বলতে কি সবার প্রথমে আমাদের ভারতের শাসন ব্যবস্থা শুরু করেছিল কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা ব্যবসায়িক কোম্পানি। কি বলা কথা বুঝতে পেরেছো? যে এরা ব্যবসা করতে এসেছিল। এরা ব্যবসা করতে এসেছিল কবে থেকে? আমাদের ভারতবর্ষে 1600 সাল থেকে। ঠিক আছে? 1600 সাল থেকে তোমার এসেছিল। আর এই যে আমাদের কলকাতা, এই কলকাতার জনক ছিলেন জব চার্নক। ঠিক আছে? তিনি এই কলকাতার নামকরণ করেছিলেন, জব চার্নক। কি বলা বোঝা গেল? সেই 1600 সাল থেকে তারা বিজনেস করতো। তো হচ্ছে এখন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমার এসেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আরো কিছু বিদেশি জাতি আমাদের ভারতবর্ষে ব্যবসা করতে এসেছিল। কারা? তাদের মধ্যে পর্তুগিজ, ফ্রান্স, ঠিক আছে, ওলন্দাজ, ডেনমার্ক, এরা সবাই কি করেছে না ভারতবর্ষে সবাই বিজনেস করেছে। কিন্তু একটা সময় আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা এতটাই বাড়তে শুরু করলো যেখানে ওরা আর কাউকে বিজনেস করতে দেয়নি, সবকে হাঁটিয়ে তোমার দিয়েছে। কি বলা কথা বুঝছো? মানে এমন একটা কম্পিটিশন স্টার্ট হয়েছিল যে কম্পিটিশনে ব্রিটিশরাই জয়লাভ করেছিল। ওরাই কিন্তু এসেছে লাস্ট, সবার আগে এসেছে কারে? পর্তুগিজরা এসেছিল। ঠিক আছে? আমাদের ভারতের কালিকাট বন্দরে ভাস্কো দা গামা নামক এক পর্তুগিজ নাবিক, তিনি প্রথম ভারতবর্ষে এসেছিলেন এবং তার হাত ধরেই আমাদের ভারতের রাস্তাটা সবাই পেয়েছে এবং তার হাত ধরেই ব্যবসাটা স্টার্ট হয়েছিল। ক্লিয়ার? তো তারপরে আস্তে আস্তে ডেনমার্ক, ওলন্দাজ এরা সবাই এসেছে এবং সবার শেষে এসেছে তোমার ব্রিটিশরা। তো এই ব্রিটিশরা আসার পর ব্রিটিশরা কি করে না, প্রত্যেকটা যারা প্রতিদ্বন্দ্বীরা ব্রিটিশদের সঙ্গে পাল্লা দিতে পারেনি, কারণ তাদের দিমাগ আলাদাভাবেই কাজ করত। কি বলা কথা বুঝতে পেরেছো? তাদের দিমাগটা অন্যভাবে না কাজ করত। এরা সবসময় চাইতো কি না উপনিবেশ স্থাপন করা। উপনিবেশ স্থাপন করা মানে কি, যে কোনো একটা জায়গা তাদের নিজেদের দখলে নিয়ে চলে আসা। নিজেদের দখলে নিয়ে চলে আসা মানে কি, একটা পার্মানেন্ট কাস্টমার হয়ে গেল। কি বললাম কথা বুঝতে পেরেছো? একটা পার্মানেন্ট কাস্টমার হয়ে গেল। তো ঠিক সেভাবেই এই ব্রিটিশরাও একটা সময় আস্তে আস্তে এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যেখানে আমাদের ভারতীয়রা ব্রিটিশদের পণ্য ছাড়া আর কারো পণ্য ব্যবহার করতে পারবে না। কি বলা কথা বুঝতে পেরেছো? আজকে আস্তে আস্তে যেমন ধরো মুকেশ আম্বানি, তার রিলায়েন্স কোম্পানি, এই রিলায়েন্স কোম্পানি যখন জিও এলো, জিও প্রথমে হচ্ছে কি করলো না 3 মাসের পুরো ফ্রি সিম দিয়ে দিল এবং আনলিমিটেড দিল। ঠিক আছে? চারিদিকে দোকানে দোকানে লাইন, কি না জিও সিম নিবে, জিও সিম নিবে।
তুমি দেখো আস্তে আস্তে আমাদেরকে এমন ভাবেই অভ্যস্ত ঠিক করিয়েছে যে আজকে আমরা জিও সিম ছাড়া কেউ চলতে পারবো না। ঠিক আছে, আস্তে আস্তে তুমি দেখো এর আগে কত বড় বড় কোম্পানি ছিল, ভোডাফোন ছিল, আইডিয়া ছিল, এয়ারটেল ছিল, সব ঝিমাচ্ছে, শুধু একজন রান করছে এখন, কে না জিও কোম্পানি। বুঝতে পেরেছো? তার মানে কি আমাদেরকে অভ্যস্ত করিয়ে ঠিক দিয়েছে সেইভাবেই যে আমরা ওটা ছাড়া থাকতে পারবো না। আজকে আমরা যে ফোনটা যখন খুলি, সোশ্যাল মিডিয়া যখন স্ক্রোল করি, এই স্ক্রোলটাও কিন্তু একটা হ্যাবিচুয়েট কে করাচ্ছে? ওই করাচ্ছে, কিন্তু তুমি আমি নয়। কারণ তুমি যে জিনিসটা চাইছো সেটাই সঙ্গে সঙ্গে কি ও তোমার সামনে সিন করছে। ঠিক আছে, তুমি দেখছো আর একটার পর একটা স্ক্রোল করছো, তোমাকে অ্যাডিক্টেড করে দিচ্ছে। কি বলা, বুঝতে পেরেছো? আস্তে আস্তে আমরা ঠিক এই জায়গা থেকে আরো এক ধাপ চাগাচ্ছি, যেটা হচ্ছে এআই সিস্টেম। এআই এর সঙ্গে চ্যাট করতে 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 তুমি এমন একটা মজা পেয়ে যাবে যেখানে তুমি আর তাকে ছাড়াও থাকতে পারবে না। তাহলে এবারে এআই সিস্টেমটা যে কোম্পানি বানাচ্ছে, তুমি তাকে ছাড়া থাকতে পারবে না। ঠিক সেরকম ভাবে ব্রিটিশরাও তারা ভারতবর্ষের উপর, ভারতবাসীর উপর এমন কিছু সিস্টেমটি করেছিল যে ব্রিটিশদের পণ্য ছাড়া ভারতীয়রা অন্য কোনো পণ্য ব্যবহার করবে না, করতে পারবে না। কি বলে, বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে, আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থা শুরু করেছিল ব্রিটিশ কোম্পানি, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিভাবে করেছিল? আমাদের প্রথম শাসন ব্যবস্থা স্টার্ট হয় কত না 1773 সালে। ওকে, তার আগে আমি একটু ইতিহাসটা বলি কিভাবে তারা শাসন ব্যবস্থা স্টার্ট করলো। শাসন ব্যবস্থা স্টার্ট করেছিল কিভাবে না, যখন আমাদের বাংলায় যখন সিরাজউদ্দৌলার শাসন চলে, সেই সিরাজউদ্দৌলার মানে পলাশী যুদ্ধ 1757-তে, যখন 1757-তে পলাশী যুদ্ধ হয়, এই পলাশী যুদ্ধের পরেই একটা বিশাল কিছু না পরিবর্তন আসতে চলেছিল। তো পলাশী যুদ্ধে যথারীতি কি হলো, সিরাজউদ্দৌলাকে হারালো এবং তারপরে মির্জাফরকে বাংলার নবাব করা হলো। ঠিক আছে, বাংলার নবাবটি করার পর তারপর 1760 খ্রিস্টাব্দে মির্জাফরকে সরিয়ে আবার মীর কাসিমকে করা হলো। মীর কাসিমকে যখন বাংলার নবাব করা হলো, সেই মীর কাসিম সে কি করলো, মুঘল সম্রাট আর অযোধ্যার শাসক এদের দুজনকে নিয়ে একটা জোট করলো। কারণ মীর কাসিম বুঝতে পারছিল যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে আমাদেরকে লুটছে, যে কারণে সে জোট করেছিল একটা। ঠিক আছে, এবং যে জোটটা করেছিল তাতে ব্রিটিশরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধরে ফেলেছিল যে মীর কাসিম হচ্ছে আমাদের একটা বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। আর যেই ধরে ফেলেছিল তখনই কি হয়, যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধটার নাম হচ্ছে 1764-তে বক্সারের যুদ্ধ। ঠিক আছে, ভালো করে বুঝবে, বক্সারের যুদ্ধ। যে বক্সারের যুদ্ধ হলো, বক্সারের যুদ্ধে এই 3 যৌথ বাহিনী ব্রিটিশ সরকারের কাছে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হেরে গেল। ক্লিয়ার? হেরে যাওয়ার পর যে হারিয়ে দিল, এবারে কি যখন হারিয়ে দিল তখন আর ছাড়বে, তাকে ছাড়বে না। কি করলো না, রবার্ট ক্লাইভ তিনি মুঘল সম্রাটের ঠিক কাছে একটা দাবি করলো, যেহেতু মুঘল সম্রাটও হেরে গেছিল, তার নাম দ্বিতীয় শাহ আলম, সেও যেহেতু ঠিক হেরে গেছে, কারণ সেও জোটে ছিল, সে কিন্তু তখন কি টোটাল ভারতবর্ষে যতগুলো জায়গা তার শাসন ব্যবস্থার মধ্যে ঠিক ছিল, শাসন করছিল। কিন্তু কথা হচ্ছে যখন হেরে গেল, তখন রবার্ট ক্লাইভ না কি করলো না, মুঘল সম্রাটকে ধরলো, মানে দাঁড়াও, তুমি যাবে কোথায়? সে বলছে আমাকে ছেড়ে দাও ভাই, আমি পালিয়ে যাই, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। তো তখন ভুল তো হয়েছে, এবার ভুলে এটা করো। তখন সে কি করলো না, বললো এই পুরো যে বাংলা অঞ্চলটা, ও তার বাংলা অঞ্চল বলতে আজকের বাংলাদেশ, আজকের পশ্চিমবঙ্গ, আজকের বিহার, আজকের উড়িষ্যা, ঠিক আছে, আজকের ঝাড়খণ্ড, এই সমস্ত অঞ্চলটা ছিল বাংলা, পুরো একটা বাংলা, যাকে আমরা বাংলা কথায় বলি সুবা বাংলা বলা হয়, একটা প্রদেশ, সব থেকে বড় জায়গা এবং সব থেকে বড় একটা মানে ব্যবসায়িক ক্ষেত্র, সব থেকে বড় উর্বর জমি, হ্যাঁ সমস্ত কিছুতে একদম মানে কি পরিপূর্ণ, যাকে বলে সম্পদে পরিপূর্ণ। তো তখন রবার্ট ক্লাইভ কি করলো, মুঘল সম্রাটের থেকে এই বাংলার পুরো দেওয়ানি নিয়ে নিল। দেওয়ানি নেওয়ার মানে কি, যে বাংলা থেকে যতটা ট্যাক্স উঠবে পুরো ট্যাক্সটা কালেকশন করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পুরো টাকাটা তাদের হাতে যাবে। ঠিক আছে, তো তখনই শুরু হলো এই যে 1765-তে কি না, রবার্ট ক্লাইভ মুঘল সম্রাটের কাছ থেকে কি করলো, দেওয়ানি লাভ করলো। কাজটা চেঞ্জ করো, 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ মুঘল সাম্রাজ্যের কাছ থেকে কি করলো না, বাংলার দেওয়ানি লাভ করলো। এটা খুব প্রশ্নটা মাথায় রাখবে, বাংলার দেওয়ানি লাভ করেছিল 1765-তে রবার্ট ক্লাইভ।
ঠিক আছে। দেওয়ানি লাভের পর কি শুরু হলো, একটা পেজ নিয়ে আমি দেখো, তাহলে একবার বলে দিই, তাহলে 1757-তে পলাশির যুদ্ধ, ঠিক আছে। তারপর 1764-তে বক্সারের যুদ্ধ, এরপর 1765-তে বাংলার দেওয়ানি লাভ, ঠিক আছে, ভালো করে বুঝবে। বাংলার দেওয়ানি লাভ করার পরে বাংলার শাসন ব্যবস্থা কি পরিণত হলো না দ্বৈত শাসন। এই জায়গাটা ভালো করে একটু বুঝে নাও। দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হলো আমাদের বাংলাতে। দ্বৈত শাসন ব্যবস্থা কি? দ্বৈত শাসন ব্যবস্থা মানে দুরকম ভাবে শাসন। দুরকম ভাবে শাসন কি না, একটা হচ্ছে ভালো করে বুঝবে প্রশাসনিক, একটা হচ্ছে প্রশাসনিক, আর একটা হচ্ছে দেওয়ানি। প্রশাসনিক আর দেওয়ানি কি? প্রশাসনিক হচ্ছে আমার হাতে শাসন ব্যবস্থা তোমার থাকবে। শাসন ব্যবস্থা কি না, কোথা ভালো মন্দ, কোথা রাস্তাঘাট হচ্ছে না হচ্ছে, এইগুলো দেখার দায়িত্ব হচ্ছে কার না প্রশাসনিক, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড যেটাকে বলি আমরা প্রশাসনিক। আর এই যে দেওয়ানি, দেওয়ানির দায়িত্ব কি ট্যাক্স কালেক্ট করা, মানে অর্থনৈতিক জায়গাটাকে দেখা, যে কোথা থেকে কত টাকা উঠছে না উঠছে, খরচাপাতি সমস্ত কিছু না, সেটা হচ্ছে দেওয়ানির মধ্যে পড়ে। এখন কথা হচ্ছে তোমাদের ফ্যামিলিতে, ঠিক আছে, এই দ্বৈত শাসনই চলে। একজন প্রশাসনিক এতে আছে, একজন দেওয়ানিতে আছে। বাবা হচ্ছে ইনকাম ঠিক করছে, খরচাপাতি সমস্ত তার হাতে, সেটা হচ্ছে দেওয়ানি, ঠিক আছে। আর সংসারে ভালো মন্দ সমস্ত কে দেখছে? মা দেখছে, তাই তো। তো ঠিক সেরকম প্রত্যেক ফ্যামিলিতেও দ্বৈত শাসনই চলে, ঠিক আছে। একজন টাকা পয়সার দিকটা দেখে, আর একজন হচ্ছে কি না সংসারে ভালো মন্দ কোনটা কি হবে না হবে সেটা দেখে। ঠিক সেরকম বাংলায় শুরু হলো দ্বৈত শাসন। তো এই যে দেওয়ানি, এই দায়িত্বটা রইল কাদের? ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাতে। দেওয়ানির দায়িত্ব রইল কার হাতে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাতে। আর প্রশাসনিক দায়িত্ব রইল ঠিক কার হাতে? নবাবের হাতে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে নবাবের হাতে যে ক্ষমতাটা রইল সেটা কি? সেটাকে আমরা হচ্ছে কি বলি, মানে গুরুত্বহীন দায়িত্ব, ঠিক আছে। কোনো গুরুত্ব নেই কিন্তু দায়িত্ব আছে। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যেটা রইল কি না দায়িত্বহীন হচ্ছে গুরুত্ব, মানে এদের মানে আসল মেন জায়গাটা তো কি টাকাটা তো সব চেরাতে, কিন্তু এদের কোনো দায়িত্ব নেই। কোথায় ভালো হবে না হবে কি হবে সব দেখবে কে? নবাব দেখবে। আর নবাবের হাতে কোনো টাকা নেই, সে কি দেখবে? ঠিক আছে, এরকম ব্যবস্থাটা শুরু হলো, এটাকে আমরা বলছি দ্বৈত শাসন। ক্লিয়ার? এরপরে দ্বৈত শাসনের পর ওয়ারেন হেস্টিংস, রবার্ট ক্লাইভ চলে যাবার পর ওয়ারেন হেস্টিংস যখন এলো, অর্থাৎ কোম্পানির যে প্রধান, তিনি যখন এলেন, তিনি কি করলেন? এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটালো, যে দ্বৈত শাসন ব্যবস্থা আর চলবে না, যে পুরো ব্যাপারটা আমাদের হাতেই নিয়ে নেব। দেওয়ানির জায়গাটাও আমরা হচ্ছে নেবো, আছে তো বটে ওটা, আর প্রশাসনিক ব্যবস্থাটাও আমাদের হাতে নিয়ে নেবো। অর্থাৎ দ্বৈত শাসনের ব্যবস্থার অবসান ঘটলো কবে না 1772 খ্রিস্টাব্দে। এই সালগুলো একটু মনে রাখবে। দ্বৈত শাসনের ব্যবস্থার অবসান ঘটে কবে? 1772 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? এবারে তাহলে কোম্পানি তোমার শাসন করতে স্টার্ট করলো। এখন এবারে কোম্পানি কতদিন শাসন করেছে, ব্রিটিশরা কতদিন তোমার শাসন করেছে, এইটা একবার একটু এক ঝলকে দেখে নাও। আমাদের ভারতবর্ষে মাথায় রাখবে শাসন দুজন করেছে, ঠিক আছে। দুজন বলতে কি রকম? আমরা অনেকেই মনে করি যে ব্রিটিশরাই তোমার শাসন করেছে। না, ব্রিটিশরা শাসন করেনি, ঠিক আছে। অর্থাৎ 1773 থেকে 1857 সাল অব্দি শাসন করেছে কোম্পানি শাসন ছিল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছে কি 1773 থেকে 1857 অব্দি। ক্লিয়ার? আর 1857 পরে একদম 1947 পর্যন্ত শাসন করেছে না ব্রিটিশ শাসন বলে তাকে। কারা? একদম ডাইরেক্ট ইংল্যান্ড থেকে, অর্থাৎ ইংল্যান্ডে যে রানী তার প্রত্যক্ষ শাসন। কি বলা কথা বুঝতে পেরেছো? মানে ব্রিটিশরা কি করেছিল, অর্থাৎ ইংল্যান্ডের পার্লামেন্ট তারা কোম্পানির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তারা নিজেরা শাসন করতে শুরু করেছিল। তো আজকে সেই ইতিহাসটাই একটা করে আমরা ঠিক বলবো। তো
আমাদের উপর কোম্পানি যে আইন প্রণয়ন করেছিল, এখান থেকে শুরু হলো না ভারতের উপর আইন প্রণয়ন করা, ঠিক আছে। তারপরে এখান থেকে একদম এরপর গিয়ে শুরু হয়েছিল আমাদের ভারতের সংবিধান, আমাদের ভারতের শাসন পদ্ধতি, ঠিক আছে। তো এই যে শুরু হলো 1773-এ প্রথমে যেটা হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট, 1773-এ রেগুলেটিং অ্যাক্ট। তারপরে 2 নম্বর ছিল দ্য অ্যাক্ট অফ সেটেলমেন্ট, অর্থাৎ 1781-তে, সব বলবো একটা একটা করে। আর পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-তে। এরপর পরপর দেখো যেটা হয়েছে 1793, 1813, 1813টা ডবল হয়ে গেছে, 1833 আর হচ্ছে 1853, ঠিক আছে, এটা তোমার ডবল হয়ে গেছে। 1853 পর্যন্ত 1793 থেকে চার্টার অ্যাক্ট। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আছে চার্টার অ্যাক্ট কি, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলি সনদ আইন, ঠিক আছে। চার্টার অ্যাক্ট আর এই যে রেগুলেটিং অ্যাক্ট বা পিটস অ্যাক্ট, এইগুলো কি ছিল না, এইগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেরা বানিয়েছিল, ঠিক আছে। আর চার্টার অ্যাক্ট হচ্ছে একদম ইংল্যান্ডের পার্লামেন্ট থেকে কি না আইন তৈরি হয়ে আসতো, মানে ওখান থেকে আইন তৈরি হয়ে আসতো, সেগুলোকে আমরা বলছি চার্টার অ্যাক্ট, অর্থাৎ সনদ আইন। কি বলা, বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপরে যখন মহারানীর শাসন শুরু হলো 1857 থেকে, তখন তোমার শুরু হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, সবগুলো এটি কাউন্সিল একদম 1909 পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ছিল। এরপর হচ্ছে 5 নম্বরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এরপরে ডাইরেক্ট তারপর তোমার যেটা হয়েছিল 1947 সালে কি না ভারতের স্বাধীনতা আইন, ভারতকে স্বাধীন করে দেওয়া হবে, ডোমিনিয়ন কান্ট্রি করে দেওয়া হবে, তার জন্য আইন তৈরি হয়েছিল, যেটাকে বলে 1947 সালে ভারত স্বাধীনতা আইন। ক্লিয়ার, বোঝা গেল। এবারে আমরা একটা একটা করে আসবো যে রেগুলেটিং অ্যাক্ট কি। তো 1773 সালে যখন ওয়ারেন হেস্টিংস যখন শাসন ক্ষমতায় এলো, তিনি যখন দায়িত্ব নিলেন, নেওয়ার পর কি করলেন, সবার প্রথমে তিনি বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা বন্ধ করে দিল, ঠিক আছে। তো বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা বন্ধটি করে দিল। তো তার আগে এখানে বলি, আমাদের ভারতবর্ষে টোটাল 3টে প্রেসিডেন্সি ছিল, আমাদের ভারতবর্ষে টোটাল 3টে প্রেসিডেন্সি তোমার ছিল। এক হচ্ছে বাংলা, 2 নম্বর হচ্ছে মাদ্রাজ, আর 3 নম্বর হচ্ছে বোম্বাই, তখন নাম ছিল বোম্বাই, ঠিক আছে। এই 3টে প্রেসিডেন্সি ছিল, মানে এদের ডিপার্টমেন্ট অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা 3টে জায়গায় ঘাঁটি তৈরি করেছিল, 3টে জায়গায়, অর্থাৎ একদম দক্ষিণ ভারতে মাদ্রাজ, ওখানে একটা ছিল হচ্ছে ঘাঁটি, তারপরে আমাদের বাংলার কলকাতা, সেটা একটা ঘাঁটি ছিল, আর পশ্চিম দিকে মহারাষ্ট্র যেটা অর্থাৎ আজকে মুম্বাই যেটা বলি, সেই বোম্বাই আরেকটা তোমার ঘাঁটি ছিল। তো এই প্রত্যেকটা ঘাঁটিতে এক একজন দায়িত্বে থাকতো, তাদেরকে আমরা বলতাম গভর্নর। কি বলা কথা বুঝতে পেরেছো, খুব ভালো করে বুঝবে, হ্যাঁ। এই যে প্রত্যেকটা ঘাঁটি, এগুলোকে আমরা বলতাম প্রেসিডেন্সি হচ্ছে একটা, অর্থাৎ 3টে প্রেসিডেন্সিতে 3 জনের উপর দায়িত্ব ছিল, প্রধান যাকে বলে, এদেরকে আমরা বলতাম কি গভর্নর, ওকে, গভর্নর বলা হতো। তো তো এই রেগুলেটিং আইন পাস করার পরে কি করলো না, এই যে 3টে গভর্নর, এই 3টে গভর্নরকে এক কাছে করে দেওয়া হলো। এক কাছে করে হচ্ছে কি করা হলো, বাংলার যে গভর্নর, বাংলার যিনি শাসক, ঠিক আছে, তার হাতেই পুরো ক্ষমতাটা থাকবে, মানে ওই মাদ্রাজ এবং যে বোম্বাইকে এর সঙ্গে জুড়ে দেওয়া হলো, বুঝা গেল, কানেক্ট করে দেওয়া হলো, ওকে। তাহলে 3টে প্রেসিডেন্সি একটা জায়গায় না কানেক্ট হয়ে গেল, এবং সেটা কার হাতে ঠিক থাকবে, বাংলার যে গভর্নর, বুঝা গেল, ক্লিয়ার। তো তখন নাম ছিল কি না, এই যে ওয়ারেন হেস্টিংস, ইনি যে পদটা ছিলেন গভর্নর অফ বেঙ্গল, খুব ভালো করে বুঝবে, গভর্নর অফ বেঙ্গল। তাহলে যদি প্রশ্ন পড়ে যে আমাদের ভারতে প্রথম গভর্নর অফ বেঙ্গল কে ছিলেন, ওয়ারেন হেস্টিংস, ওকে। তো এবার আমরা দেখবো যে 1773-এ রেগুলেটিং আইনে কি কি তিনি আইনগুলো তৈরি করেছেন, তার কি ছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ এর উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টে আইনটা পাস হয়। এবারে বলি, এই লাইনটাতে অনেকে সন্দেহ, যে স্যার আপনি তো বললেন এক্ষুনি যে এখানে ওয়ারেন হেস্টিংস নিজে বানিয়েছে, খুব ভালো করে বুঝো, ওরা একটা কোম্পানি, মানে সেটা ব্রিটিশ পার্লামেন্টের পারমিশন নিয়েই আসবে, ঠিক আছে। আর কোম্পানির একটা ট্যাক্স, একটা অংশীদার কিন্তু সরকারকে না দিতে হবে, কোন সরকারকে, ইংল্যান্ডে, অর্থাৎ ব্রিটিশ সরকারকে কিন্তু সে দিতে হবে, ঠিক আছে। তো কথা হচ্ছে সবকিছু সেই পার্লামেন্ট থেকেই হবে,
কিন্তু মেনলি ব্যাপার যে ওরা তখন পরোক্ষভাবে হচ্ছে এদের উপর ছেড়ে দেয়। তো এদের উপর যে ছেড়ে দেয়, তো ছেড়ে দেওয়াতে ব্রিটিশ পার্লামেন্টে, খুব ভালো করে বুঝবে যে ব্রিটিশ পার্লামেন্টে এই জায়গাতে কি হতো না, কিছু সদস্য নিয়োগ করা হতো যে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হ্যান্ডেল করবে। কি বলা কথা বুঝতে পেরেছো? ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তোমার হ্যান্ডেল করবে। তো সেই জন্যই এখানে কিছু সদস্য তোমার থাকতো যাদেরকে বলতো যে না কাউন্সিলের হাতে তোমার দেওয়া হয়, এটা কাউন্সিল। কি বলা কথা বুঝে গেল? যাকে বলছে ভারত সচিব। ওকে, ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত সচিব হিসাবে কয়েকজন মেম্বার তোমার থাকতো। সেই মেম্বারদের হাতেই থাকতো কি না ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন কিভাবে হবে, ঠিক আছে, ওরা ওদের মতো তোমার চালাতো। সেখানে হচ্ছে ইংল্যান্ডের রানী ও তার যে সরকার তিনি অতটা গুরুত্ব দিয়ে দেখতেন না, ঠিক আছে। তো তারপরে দ্বৈত শাসনের অবসান ঘটলো এই আইনেতে, এবং তারপর কোম্পানির ভারতীয় সাম্রাজ্যের দায়িত্ব একজন গভর্নর জেনারেল ও 4 জন সদস্য কাউন্সিলের হাতে দেওয়া হয়। বুঝতে পারলে? তাহলে এই যে বাংলার গভর্নর জেনারেল হাতে ঠিক দেওয়া হয়, সেটা হচ্ছে এখান থেকেই কিন্তু ঠিক দেওয়া হয় যে বাংলায় কে শাসন করবে। হ্যাঁ, মাদ্রাজ আর বোম্বাই, ঠিক আছে, এদের শাসনের দায়িত্ব এর হাতে না দেওয়া হলো। তো সেখানে কতজন? 4 জন কাউন্সিলের সদস্য তোমার থাকবে। তাই বাংলার গভর্নরকে গভর্নর জেনারেলে উন্নীত করা হলো, বলা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে। তারপর বোম্বাই মাদ্রাজকে জুড়ে দেওয়া হয়। ওকে, আর এই আইনে কি করা হয়েছিল না সুপ্রিম কোর্ট তৈরি করা হয় 1774, আমাদের যেটা আজকে কলকাতা হাইকোর্ট। এটাই ছিল ভারতের প্রথম সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট মানে একদম মানে সর্বোচ্চ কোর্ট যাকে বলে, আজকে যেটা আমাদের দিল্লিতে আছে। তো এবারে বলে স্যার আমাদের হাইকোর্ট, আজকে হাইকোর্ট কি করে হয়ে গেল? হাইকোর্ট হচ্ছে যখন ভারতবর্ষে স্বাধীন হওয়ার পর যখন মানে আমাদের সরকার আসে, অর্থাৎ আমাদের যখন সংবিধান আসে, তখন প্রত্যেক রাজ্যে একটা করে হাইকোর্ট করা হয়। প্রত্যেক রাজ্যে হাইকোর্ট কি মানে সেটা হচ্ছে ওই রাজ্যের সর্বোচ্চ কোর্ট, সেটাকে হাইকোর্ট বলি। ক্লিয়ার? সব রাজ্যেই আছে একটা করে হাইকোর্ট। ওকে, ওদের উপরে কে আছে না সুপ্রিম কোর্ট। তো যেহেতু তখন আমাদের মানে ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে প্রধান প্রশাসনিক কেন্দ্র ছিল কোথায়? আমাদের বাংলা, অর্থাৎ কলকাতাতে। তাই কলকাতাতে 1774 খ্রিস্টাব্দে এই সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়েছিল। তারপর যখন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী হয়ে যায়, তারপর ভারত যখন স্বাধীন হয়ে যায়, তখন এইটাই কি করা হয় না আমাদের পশ্চিমবঙ্গের হাইকোর্ট। বুঝে গেল? তো এই যে 1774 যে সুপ্রিম কোর্টটি করা হলো, তাতে টোটাল 4 জন জাজ থাকবে। কজন? 4 জন জজ। সেই 4 জন জজের মধ্যে একজন চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতি, তার নাম হচ্ছে এলিজা ইম্পে। কি বললাম? এলিজা ইম্পে। তিনি হচ্ছেন আমাদের ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি, এলিজা ইম্পে। এবং তার সঙ্গে আরো যে 3 জন ছিল তাদের নাম হচ্ছে একজন চেম্বার্স, একজন লিমেনস্টার, একজন হাইডি। এই 3 জন ছিল এই প্রধান বিচারপতির আন্ডারে 3 জন জাজ। ক্লিয়ার? বুঝে গেল? তো এই যে 1773 খ্রিস্টাব্দে যে আইনটা পাস হলো তার নাম রেগুলেটিং হচ্ছে আইন, এবং সেই আইনে এই হচ্ছে এ ধরনের সত্যব্রত ছিল। আরেকটাও ছিল এখানে, যেখানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা সদস্য, যারা ব্যবসাদার, তারা কি করতো না তারা নিজেদের মতো করে দোকান খুলে বসতো। ঠিক আছে, নিজেদের মতো করে দোকান খুলে ঠিক বসতো। তারা বিভিন্ন রাজাদের থেকে, বিভিন্ন জমিদার থেকে ঘুষ নিত। ঠিক আছে, ঘুষ নিত বলতে কি মানে আমরা যেটা বলি আজকে সরকারি অফিসাররা যে ঘুষ নেয়, আমরা বলি গিফট নেই। ঠিক আছে, মানে ঘুষটা শব্দটা উচ্চারণ করতে লজ্জা পাই, তো সেই জন্য বলে এটা ঘুষ না, এটা গিফট। তো ঠিক সেরকম কোম্পানির কর্মচারীরাও এরকম কিছু গিফট নিত, যে ঠিক যেহেতু আমার যে সমস্ত অঞ্চলগুলো রাজার শাসন ছিল, জমিদার যে শাসন ছিল, সে তাদের থেকে কিছু গিফট নিত। ঠিক আছে, অর্থাৎ যাকে বলে ঘুষ, এসব নেওয়া যাবে না। ঠিক আছে, অর্থাৎ কোম্পানির যারা কর্মচারী তারা আর কোনো নিজেদের মতো করে বিজনেস করতে পারবে না। ক্লিয়ার? বোঝা গেল? সেটা হচ্ছে 1773-এর রেগুলেটিং আইন। এরপরে আসছি, এই 1773 সালের রেগুলেটিং আইনে অনেকগুলো ভুল ভ্রান্তি ছিল। ঠিক আছে, সেই ভুলগুলোকে শোধরানোর জন্য তৈরি হলো কি না ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1781-তে। ঠিক আছে, এবং সেই আইনটা পাস হয়েছিল কার হাত ধরে না ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের হাত ধরে। ঠিক আছে, উইলিয়াম পিটের হাত ধরে আইনটা পাস হয়েছিল, উত্থাপন হয়েছিল 1781-তে। ঠিক আছে, একটা মানে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট।
তো সেই একটা পাস হয়েছিল উইলিয়াম পিটের হাত ধরে, ঠিক আছে। তাই আমরা ওই আইনটাকে বলি পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। কি বলা বোঝা গেল? 1784-এ আইনটা পাস হয়ে ভারতে আসে এবং তার নাম হয় কি না পিটস ইন্ডিয়া অ্যাক্ট। ওকে, তিনি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বোঝা গেল? এবারে কি ভুল ত্রুটিগুলো ছিল এবং কি কারেকশন করলো, মানে এই আইনটা সম্পূর্ণ রেগুলেটিং আইনের কি না মানে সংশোধন করা হয়েছিল, ঠিক আছে। আমি পাঠিয়ে দেবো, আমি পিডিএফটা পেয়ে যাবি, তোরা পেয়ে যাবি, শুধু কষ্ট করে লিখতে হবে না, শুধু শোন, মন দিয়ে গল্প শোন, ঠিক আছে। যেগুলো এর মধ্যে নেই, যদি আমি বলি যদি বোর্ডে কিছু লিখি আমি, সেইগুলো হচ্ছে লিখে নিবি, ঠিক আছে। এই পিডিএফটা আমি আপলোড করে দেবো বা তোদেরকে আপনি একদম হোয়াটসঅ্যাপ করে দেবো, কোনো চিন্তা নেই, সব আছে লেখা এর মধ্যে, একদম পুরো ইম্পর্টেন্ট টপিকগুলো আমি তুলে এনেছি, ঠিক আছে, যেগুলো এক্সামেতে আসবে, এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে। এই টপিকের উপর যা মানে প্রশ্ন হবে সব এখানে আছে। কি বলে বুঝতে পেরেছো? খাতায় তোলা দিতে এখন দরকার নেই, আগে ভালো করে মন দিয়ে শোনো। দেখো, তো তখন এই যে গভর্নর জেনারেল কাউন্সিলের সদস্য 4 ছিল, একজনকে কমিয়ে দেওয়া হলো। আমি আবার বলছি, গভর্নর জেনারেল কাউন্সিল বলতে কি, যে ব্রিটিশ পার্লামেন্টে একটা কাউন্সিল তৈরি হতো, ওখানে কিছু সদস্য থাকতো, সেটা প্রথমে রেগুলেটিং আইনে 4 জন সদস্য ছিল, তারপরে পিটস আইনে ওটাকে একজন কমিয়ে ঠিক দেওয়া হলো, 3 জন করা হলো। ক্লিয়ার? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে শাসন করবে না করবে তারা এটাকে দেখভাল করবে। কি বলে বুঝতে পেরেছো? সেই সদস্য 4 থেকে 3 করা হলো। এরপর 6 জন কমিশনার নিয়ে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হলো। তার প্রথম সভাপতি ছিলেন হেনরি ডান্ডাস, ঠিক আছে। এই বোর্ড অফ কন্ট্রোল কি? এখন বোর্ড অফ কন্ট্রোল হচ্ছে এদের যে কাজটা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিকে তো এদিকে অলরেডি অনেকগুলো জায়গা দখল করে উপনিবেশ করে শাসন স্টার্ট করেছে, ঠিক আছে। তো ব্যবসাটা কে দেখবে? ঠিক আছে। এই যে ব্রিটিশরা এতদিন ধরে টিকে ছিল, তার একটাই কারণ, ওরা কোন জিনিসটাকে মানে গুরুত্বহীন করে না, ওরা ব্যবসাটাকেও যেমন করে সব দেখে এসছে, আর এদিকে শাসন ব্যবস্থাটাকেও দেখে এসছে। কি বলা কথা বুঝতে পেরেছো? তো প্রথম দিকে কিন্তু আমি আবার বলছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে তো তোমার শাসন করেছে, সেখানে ইংল্যান্ডের পার্লামেন্টের বিশাল একটা কিছু হাত ছিল না, ঠিক আছে। এমনকি ব্রিটিশরা ভারতবর্ষে আসতে পারতো না। এবার যখন দেখতে পাচ্ছে এদের ক্ষমতা আস্তে আস্তে দিন দিন বাড়ছে বা এরা একটা মানে বিশাল জায়গায় যেতে চাইছে যাচ্ছে, তখন ব্রিটিশ সরকার অর্থাৎ একদম পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট, ওরা আস্তে আস্তে ঠিক এদের ক্ষমতাটাকে কমাতে শুরু করবে, যেদেরকে এত ক্ষমতা দেওয়া যাবে না, ঠিক আছে। কারণ সব কারচুপি করছে। তো কি বলা কথা বুঝছো? তো মানে কোম্পানিতে তুমি দেখবে একটা, তোমার সাপোজ দোকান আছে, তুমি দোকানে যদি 5টা লোক রেখে আসো, ভুসিমাল দোকানে যদি 5টা লোক রেখে তুমি যদি না যাও, সব চেপে দিবে, লাভের উপর পিঁপড়ে ভেজে খেয়ে নিবে, ঠিক আছে। তো এইরকম ভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ব্রিটিশ সরকারের সঙ্গে যে কন্ট্যাক্ট বা যা হয়েছিল, লাভের গুড়টা বেশি পিঁপড়েই খেয়ে নিত, ঠিক আছে। তো সেই কারণে কি না এদের আস্তে আস্তে ক্ষমতাটা কমানো হবে। দেখো, এই যে বলছে ট্রেড এন্ড কমার্স রিলেটেড হচ্ছে ইস্যু ওয়ার আন্ডার দা রিভিউ অফ দা কোর্ট অফ ডিরেক্টর। ব্যবসার দিকটা তোমার দেখবে কোর্ট অফ ডিরেক্টর, ঠিক আছে। আর শাসন ব্যবস্থা তোমার দেখবে কি না বোর্ড অফ কন্ট্রোল। দুটো ভাগ করে ঠিক দিল, ঠিক আছে, দুটো ভাগ করে দিল। ব্যবসার দিকটা একটা কাউন্সিল তো তোমার দেখবে, হ্যাঁ, তোমার সেটা হচ্ছে কি কোর্ট অফ ডিরেক্টরস, ঠিক আছে। আর শাসন ব্যবস্থার দিকটা একজন তোমার দেখবে, সেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। বোঝা গেল? সেখানে 6 জন কমিশনার নিয়ে হচ্ছে গঠিত হয় বোর্ড অফ কন্ট্রোল। ক্লিয়ার? আর এদিকে শাসন ক্ষমতা যেখানে তোমার যেখানে 4 জন ছিল, সেখান থেকে তোমার 3 করা হয়েছিল, ঠিক আছে। শুধু এই কারেকশনটা করা হয়েছিল, নতুন কিছু আইন তেমন করে বানানো হয়নি। বোঝা গেল? নতুন কিছু হচ্ছে আইন বানানো, শুধু 1773-এর রেগুলেটরি আইনকে শুধু কারেকশন করা হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে শুরু হলো চার্টার আইন, ঠিক আছে, যেটা একদম কি না ব্রিটিশ পার্লামেন্ট থেকে তৈরি হয়ে আসতো, ঠিক আছে। তার কারণ হচ্ছে এই চার্টার আইনের মূল উদ্দেশ্য, আমি আবার বলছি, চার্টার আইনের মূল উদ্দেশ্য হচ্ছে কি না ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা আস্তে আস্তে কমানো। ক্লিয়ার? দেখো, চার্টার আইন প্রথম যেটা হয়েছিল 1793-তে,
ঠিক আছে। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকার কি করে, এই যে চার্টার আইনে কি করা হলো যে কোম্পানি কতদিন ভারতে থাকতে পারবে তার একটা লিমিটেশন করে দিল। ঠিক আছে, যে আরো এত বছর কোম্পানি শাসন করতে পারবে। ঠিক আছে, মানে তাদের সময়সীমা বেঁধে সব দিল। ঠিক আছে, তো কি হলো না, তারা আরো 20 বছর ওখানে শাসন বা ব্যবসা করতে পারবে। ঠিক আছে, 20 বছর বাড়ানো হলো। ওকে, এবং তারপরে বোর্ড অফ কন্ট্রোলের কমিশনারদের সদস্য সংখ্যা 6 থেকে 5 করা হয়। তো এই যে বললাম বোর্ড অফ কন্ট্রোল, ঠিক আছে, বোর্ড অফ কন্ট্রোলের কমিশনারদের তোমার সদস্য যে ছিল 6 জন, 6 থেকে কি হলো 5 করা হলো। ঠিক আছে, ওকে, এবং কি না ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরো 20 বছর ব্যবসা করতে পারবে সেই সময়সীমা বেঁধে দিল, এক্সটেন্ড করলো তাদের, হ্যাঁ ঠিক সময়সীমাটা এক্সটেন্ড করলো, বাড়িয়ে দিল যে আরো 20 বছর তারা শাসন করতে পারবে। ঠিক আছে, এটা হলো কি 1793 প্রথম চার্টার আইন। ওকে, এরপরে হয়েছে না 1813। একবার একটু হিসাব করো তো, 1793 থেকে 1813 কত বছর হচ্ছে? 20 বছর হচ্ছে, তাই তো নাকি? তাহলে এই যে 20 বছর সময়সীমা বেঁধে দিয়েছিল, যে টাইমটা এক্সটেন্ড হচ্ছে করেছিল, 20 বছর তারা বের কি করে তাদের মতো করে শাসন করে বা এ করে। ঠিক আছে, তারপর শুরু হলো 1813 সনদ আইন। এই 1813 সনদ আইন একটা বিশাল গুরুত্বপূর্ণ এবং মোড় ঘুরানো একটা আইন। কিভাবে মোড় ঘুরেছিল না, এই 1813 আগে এই 1793 পর থেকে আমাদের যে গভর্নর লর্ড ওয়েলেসলি, এই লর্ড ওয়েলেসলির সাম্রাজ্যবাদী নীতি কি করেছিল না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক লস করে দিয়েছিল, কারণ প্রচুর টাকা খরচা হয়ে গেছিল। এগুলো কেন খরচা হয়েছিল না, ওই সময় এই 1793 থেকে 1813 পর্যন্ত লর্ড ওয়েলেসলি যে একটা নীতি করেছিলেন তার নাম হচ্ছে কি না অধীনতামূলক মিত্রতা নীতি। যে সমস্ত দেশীয় রাজ্যগুলো, যেমন ধরো আমি সাপোজ বলছি যে ভারতের এটা যদি ভারত হয়, ঠিক আছে, এটা যদি ভারত হয় তো ভারতের দিল্লি তারা তোমার শাসন করছে, তো দিল্লি থেকে তারা কিছুটা সাম্রাজ্য তারা বাংলা, তারা ফার্স্টে মাদ্রাজ, মুম্বাই আর বাংলা এই 3টে জায়গায় তোমার শাসন করতো। ঠিক আছে, তাহলে বাকি জায়গাগুলো তো শাসন করতো না, তাই তো? তাহলে প্রত্যেকটা তাদের প্রেসিডেন্সির পাশাপাশি আরো যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো কি করতে হবে না ওদের আন্ডারে আনতে হবে। তো ওদের আন্ডারে আনার জন্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে আনার জন্য কি আইন করেছিল না অধীনতামূলক মিত্রতা নীতি, একটা নীতি প্রবর্তন করেছিল। সেই নীতিতে কি ছিল, যে দেশীয় রাজ্য, ঠিক আছে, তার সঙ্গে একটা কন্ট্যাক্ট হবে, যে এই অধীনতামূলক মিত্রতা নীতিতে যে স্বাক্ষর করবে তার সঙ্গে একটা চুক্তি হবে। কি রকম, যে তোমার রাজ্যকে দেখার জন্য আমার অর্থাৎ ব্রিটিশ সরকারের যে সেনাবাহিনী তার মধ্য থেকে 3 জন রেসিডেন্ট তোমার হচ্ছে রাজ্যে সব সময় মোতায়েন তোমার থাকবে। ঠিক আছে, তোমার ভয়ের কোনো কারণ নেই। আর তুমি ব্রিটিশ কোম্পানির পারমিশন ছাড়া তুমি অন্য কোনো রাজ্যের সাথে বন্ধুত্ব বা শত্রুতা করতে পারবে না। ক্লিয়ার? তো যদি কোনো রাজ্য তোমাকে আক্রমণ করে সেটা থেকে রক্ষা করার দায়িত্ব আমার। ঠিক আছে, হলো। তো দেশীয় রাজা বললো বাহ 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 বাহ, দারুণ ব্যাপার, তো বিশাল অফার, বাম্পার অফার। কিন্তু এবার অফারের পরে একটা ধামাকা, বলছে দাঁড়াও, হ্যাঁ অফার তো দিয়েছি, তার বদলে তুমি আমাকে কি দেবে? তোমাকে এত সুরক্ষিত রাখছি, দিতে তো কিছু হবে। ঠিক আছে, টেক অ্যান্ড গিভ অ্যান্ড টেক বলে। ঠিক আছে, ওই গিভ অ্যান্ড টেক সিস্টেম করেছিল, যে আমি তোমাকে সুরক্ষা দেবো, তার জন্য এই যে 3 জন রেসিডেন্ট ঠিক থাকছে, তাদের খরচা, তাদের থাকা, তাদের খাওয়া, হ্যাঁ, আর আমি তোমাকে তারপর যখন যুদ্ধ হবে এত সেনাবাহিনী যে দেবো, তার বদলে তুমি কি দেবে? তার বদলে আমাকে রাজ্যের এই জায়গাটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো অনেক তখন রাজা তার নিজের স্বার্থে কি করতো, যে আমি রাজা থাকবো, ঠিক আছে, রাজা থাকলেই হবে, তাতে যদি একটু জায়গা নেয় নিক না। তো এই করে করে বাংলাটা সর্বনাশ করেছে। তো ঠিক এইভাবেই তো বাংলাটা সর্বনাশ হয়েছে, যে সিরাজউদ্দৌলাকে হারিয়ে দেওয়ার পরে মির্জাফর আর মীর কাসিমের থেকে লুট করেছিল, পুরো গাদা গাদা টাকা, গাদা গাদা সোনা, গাদা গাদা জায়গা লুট করেছিল, যাকে আমরা পলাশি লুণ্ঠন বলতাম, যেটাকে পলাশি লুণ্ঠন বলা হয়।
ঠিক আছে, সুরক্ষা দেওয়ার জন্য প্রচুর লুট করেছে। তো ঠিক সেরকম যে তোমাকে আমি এত সুরক্ষা দেবো, তার বদলে তুমি আমার হচ্ছে কি দেবে, জায়গার অর্ধেকটা অংশ আমাকে দিয়ে দিতে হবে। তাহলে যখনই অর্ধেকটা অংশ পেয়ে গেলাম, ঠিক আছে, তাহলে কি হলো, ওই রাজ্যটা এবার আমার হাতে এসে, মানে আমি তাকে হাতের পুতুলটি করে নিলাম, কারণ ও তো এবার আমার ভরসায় ঠিক থাকবে। কারণ কেউ আক্রমণ ঠিক করলেই কি না হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে না ডাকতে হবে, তাই তো, তাই ডাকলি কি হবে, ওর ভরসায় ঠিক আছে। ওকে, তারাই আবার কি করতো, অন্যকে সেই একইভাবে এই নীতিতে তো তোমার স্বাক্ষর করাতো, করিয়েই ও দেখলো এবার আমাদের পাশে ব্রিটিশরা আছে, বিশাল ব্যাপার, ঠিক আছে, এই করি তো দেশটা উচ্ছন্নে গেছে। ঠিক আছে, অন্য কোনো জাতি শাসন যে করবে, নিজস্ব যদি দেশের ঐক্য না থাকে, তো আমাদের দেশে তো এটাই হতো, প্রত্যেকটা অঞ্চলের ছোট 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 সব জায়গায় এক একটা রাজ্য, একটা রাজা, ঠিক আছে, এই রাজ্য শুধু বলছে আমি এটা দখল করবো, বলছে আমি দখল করবো, অথচ ভারত একটা ভূখণ্ডেই আছে। তাদের মধ্যে যে ভারত বা জাতীয়তাবাদ এটা ছিল না, তারা শুধু তাদের নিজেদের রাজ্যটাকেই দেখতো। ঠিক আছে, যে কারণে কি হয় না, এবারে তাদের মাঝখান থেকে এবারে 3 নম্বর আদমি, ঠিক আছে, থার্ড পার্টি এসে এরা ঢুকে যায়। এই থার্ড পার্টি সবসময় হচ্ছে কি করে, দুজনের মধ্যে গন্ডগোলটা বাঁধার চেষ্টা করে এবং সে ফায়দাটা লুটে। তো এই লর্ড ওয়েলেসলির যে সাম্রাজ্যবাদী নীতি, এই নীতিতে প্রচুর টাকা ব্যয় হয়েছিল। ঠিক আছে, যুদ্ধ টুদ্ধ করে প্রচুর টাকা ব্যয় হয়েছিল। তো এই ব্যয় হওয়ার পর তখন তারা কি হয় না, ব্রিটিশ পার্লামেন্টে দ্বারস্থ হয় সাহায্যের জন্য। ঠিক আছে, কারণ নাহলে তো তারা চালাতে পারবে না, যে এত বড় বিজনেস ট্রেডার্স এরা চালাবে কি করে, প্রচুর টাকা এখানে যুদ্ধ করে খরচা করে ফেলেছে। ঠিক আছে, আর ওই মুহূর্তে তখন ইংল্যান্ড খুব চাপে পড়ে গেছে। কি চাপে পড়েছে, ইংল্যান্ডও তখন বিশাল চাপে নেপোলিয়নের কারণে। নেপোলিয়ন কি করেছে না, নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা করেছিল। মহাদেশীয় ব্যবস্থাতে নেপোলিয়ন যেটা করেছিল, যে ইংল্যান্ডের সাথে গন্ডগোল হয়েছিল আর কি একটা, ঠিক আছে, ইংল্যান্ডের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার কারণে যে ইংল্যান্ডের কোনো বাণিজ্যিক জাহাজ ইউরোপের কোনো বন্দরে ঢুকবে না, একদম মানে পুরো সিজ করে দিল। কি বলো, বুঝতে পেরেছো, মানে ইংল্যান্ডের কোনো বাণিজ্যিক জাহাজ তোমার হচ্ছে ইউরোপের কোনো বন্দরে ঢুকবে না, পুরো সিজ করে দিল। তো তাহলে এবার তার ব্যবসা করবে কোত্থেকে, আর তখন সেই মুহূর্তে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছে। তো ওই শিল্প বিপ্লব, যে শিল্পে প্রচুর পরিমাণে সমস্ত যে দ্রব্য, যে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, তো সেটা বিক্রি করতে পারতো, যদি বিক্রি না করে লস, তাই না। তুমি যদি একটা ধরো যে কোনো তোমার একটা যে হাউস আছে, ওর প্রোডাকশন হাউস প্রচুর তৈরি হচ্ছে, তো সেই তৈরি হওয়াতে কি হবে, তোমার যদি বিক্রি না হয়, তুমি সেখানে অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছো, তাই তো, কোম্পানিতে তুমি অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছো, এবার সেই প্রোডাকশন তৈরি হয়ে গেছে, যদি সেটা বিক্রি না হয় তখন কি হবে, পুরো লস। তো এরপর কি করে তুমি চলবে, তাই না। এ তো খাবার জিনিস নয় যে খেয়ে নেবো বা টুকটুক করে, তা তো নয়। তো সেই কারণে তখন মানে কোম্পানি এরকম খুব চাপে পড়ে গেছে, সরি, কোম্পানি এদিকে চাপে গেছে, আর এদিকে ইংল্যান্ডও নেপোলিয়নের কারণে খুব চাপে আছে। কি করবে, খুঁজে পাচ্ছে না কিছু। এদিকে বারবার করে একদম রিকোয়েস্ট করছে, খুলে দাও খুলে দাও, কিন্তু নেপোলিয়ন কোনোভাবেই না রাজি হয় না। তো এই সমস্ত কারণে এই জায়গাটাতে খুব চাপের মধ্যে ছিল। একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাপে আছে, আর ওদিকে ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ কোম্পানিও চাপে আছে। ঠিক আছে, তো তখন এই 1813 সালে আরেকটা তারা আইন করলো, যাকে বলছে চার্টার অ্যাক্ট অফ 1813, তো সনদ আইন। ক্লিয়ার, এতে কি করলো দেখো, কোম্পানির ব্যবসার মেয়াদ আরো 20 বছর বাড়িয়ে দেওয়া হলো। ঠিক আছে, যে আরো 20 বছর থাকো তোমরা, বাড়িয়ে দেওয়া হলো। এই যে এখান থেকেই কিন্তু শুরু হলো, খুব ভালো করে বুঝবে, এখান থেকেই তারা শুরু করলো কি না, কোম্পানিকে দিয়ে এই কোম্পানির ক্ষমতাটাকে ব্রিটিশ পার্লামেন্টের হাতে আনা, অর্থাৎ মাছের তেলেই মাছটা ভাজবে। ঠিক আছে, ব্রিটিশ পার্লামেন্ট মাছের তেলে এবারে মাছটা ভাজবে, কোম্পানিকে দিয়েই কোম্পানির ক্ষমতা আস্তে আস্তে কমাবে। কি বলে, বুঝতে পেরেছো। তো তখন কি হলো, আরো 20 বছর বাড়িয়ে দেওয়া হলো, এবং বাড়ানোর পর ব্রিটিশদের উপরে যাতে ভারতীয়দের একটা আগ্রহ আসে, টান আসে, অর্থাৎ ব্রিটিশদের উপরে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে বলছি না, ওকে, তাদের উপর যাতে একটা ভারতীয়দের মানে টান আসে, আগ্রহ আসে, তার জন্য তারা ওখান থেকে কি বলে দিল, যে কোম্পানি প্রতি বছর ভারতীয়দের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা করে বরাদ্দ করতে হবে। ঠিক আছে, ভারতের শিক্ষার জন্য। এবারে কিরকম শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা না প্রাচ্য শিক্ষা,
পাশ্চাত্য শিক্ষা তখন কথা তেমন ভাবে ওঠেনি, কি না ভারতের যারা সাহিত্যিক, যারা সাহিত্য চর্চা করে, ঠিক আছে, যারা সাহিত্য চর্চা করে, তো তাদের জন্য আর কিছু বিজ্ঞান চর্চার জন্য অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে 1,00,000 টাকা বরাদ্দ করা হবে। এই প্রথম ভারতবর্ষে মানুষদের শিক্ষার জন্য ব্রিটিশ সরকার কি করলো, 1,00,000 টাকা বরাদ্দ করলো, খরচা করবে তারা, ঠিক আছে। তো সেখানে কোম্পানিকে খরচ করতে ঠিক বলা হয়। এবং গভর্নর জেনারেল প্রধান সেনাপতির নিয়োগ ব্রিটিশ রাজ্যের অনুমোদন ছাড়া কার্যকর হবে না। এই যে দেখো, এবার আস্তে আস্তে কি হচ্ছে, ক্ষমতা একটা একটা করে কাটছে, একটু একটু করে নিচ্ছে, একবারে নেয়নি, ঠিক আছে। কেন নেয়নি, বলছে যে যারা গভর্নর জেনারেল আর প্রধান সেনাপতি, এদের নিয়ম ব্রিটিশ রাজ্যের অনুমোদন ছাড়া কোনো কার্যকর হবে না। ব্রিটিশ রাজ্য আগে বলবে, অর্থাৎ ইংল্যান্ড আগে বলবে, হ্যাঁ, তবেই কিন্তু সেটা কার্যকর হবে, না নচেত হবে না, তুমি তোমার মতো করে করতে পারবে না, ঠিক আছে। তারপরে কি, এবারে কোম্পানির অধীনে যদি কেউ চাকরি করতে চায়, কোম্পানির অধীনে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে যদি চাকরি করতে চায়, চাকরি করতে চাইলেও ইংল্যান্ডে একটা কলেজ আছে যার নাম হেইলবেরি কলেজ, সেখানে 4 বছর পড়াশোনা করে সার্টিফিকেট নিলে, সেই সার্টিফিকেট দেখালে তবে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি করতে পারবে। আর সেই সার্টিফিকেটটা কে দেবে, ব্রিটিশ সরকার দেবে। কি বলে বুঝতে পেরেছো, ব্রিটিশ সরকারের কাছে পারমিশন না নিয়ে এবং সেখানে কলেজে না পড়ে তুমি কোম্পানিতে কি জব করতে পারবে না। তাহলে কোম্পানির কর্মচারীদের অধিকারটাও কি তাদের হাতে ঠিক চলে গেল, তাই তো। তারা পাস সার্টিফিকেট দেবে তবেই তুমি এখানে জয়েন করতে পারবে, নচেত পারবে না। নাহলে আগে কি করতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে তার নিজের মতো করে লোক নিয়োগ করে নিত, সেটাও হবে না, তুমি নিজের মতো করে লোক নিয়োগ করতে পারবে না। এরপর সেনাবাহিনীতে যারা কাজ করবে, ঠিক আছে, এইখানে যে কাজগুলো করতো, যেমন বিভিন্ন অফিসিয়াল কাজ, তো সেইগুলো আবার সেনাবাহিনীতে যারা যুদ্ধের জন্য কাজ করবে তাদের জন্য কি না, এডিসকম বলে একটা তোমার কলেজ আছে, সেখানে পড়ে তার সার্টিফিকেট নিতে হবে, বুঝে গেল। আর ব্রিটিশ পার্লামেন্টে সব থেকে আর একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠেছিল যে খ্রিস্টান মিশনারিদের ভারতে বসবাসের জায়গা দিতে হবে এবং প্রবেশ দিতে হবে। কেন, এই যে খ্রিস্টান মিশনারিরা ওই মুহূর্তে, খ্রিস্টান মিশনারিরা ওদের মাতৃভাষা ইংরেজি, ঠিক আছে, ওরা কি করতো না, এই যে ভারতে যখন শিক্ষার জন্য আস্তে আস্তে বিজ্ঞান চর্চা বা চর্চা স্টার্ট করলো, ঠিক আছে, তো সেই জন্য পড়াবে কারা, পড়াবে কারা, এখন যদি ইংরেজি শিক্ষা দেওয়া শুরু হয়, পড়াবে কারা, এই খ্রিস্টান মিশনারিরাই হচ্ছে পড়াবে। মানে এরা এসে টিউশন খুলবে আর কি, কোচিং খুলবে এরা এসে, কি বলে বুঝতে পেরেছো। তো এই খ্রিস্টান মিশনারিদের কি জায়গা করে দেওয়া হলো আরো একটা কারণে, খ্রিস্টান ধর্মকে আরো প্রচার করার জন্য। কারণ ভারতে খ্রিস্টান ধর্মটা হচ্ছে কি করতে হবে, প্রচার করতে হবে। তখন ভারতবর্ষে কি ছিল, হিন্দু আর মুসলিম তোমার ধর্ম ছিল বেশিরভাগটাই, ঠিক আছে। সেই খ্রিস্টান ধর্মটাও যাতে প্রচার করা হয়, কারণ ওরা হচ্ছে খ্রিস্টান, তো খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য খ্রিস্টান মিশনারিদের ভারতে প্রবেশের আর কোনো বাধা দেওয়া যাবে না, ঠিক আছে। একদম ব্রিটিশ পার্লামেন্টে তোমার কথাটা উঠলো, ঠিক আছে। সেই জন্যই না খ্রিস্টান মিশনারিরা ভারতে স্থায়ীভাবে বসবাসের অধিকার লাভ করবে। ক্লিয়ার? তো তাহলে 1813 সালে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষে বসবাসের উচ্চ অধিকার পেল। আর ভারতীয় সাহিত্য ক্ষেত্রে বা বিজ্ঞান ক্ষেত্রে কি না চর্চার জন্য বা শিক্ষা লাভের জন্য ব্রিটিশ সরকার কি করবে না, ব্রিটিশ সরকার নয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1,00,000 টাকা ভারতীয়দেরকে দেবে, তাদের জন্য ব্যবস্থা করবে, করতে বাধ্য হবে, বুঝতে পেরেছো। এদিকে এদের টাকা নেই, শেষ হয়ে গেছে, হ্যাঁ, এই যুদ্ধ সাহিত্য করে, কিন্তু আবার ওখান থেকে সরকার পুরো মানে একদম মানে চার্জ দিয়ে দিয়েছে যে করতেই হবে তোমার কাজটা। ওকে, সেটা হলো 1813 সালের সনদ আইন। ক্লিয়ার? এরপরে আসছে 1833, আবার 20 বছর, ঠিক আছে। চার্টার অ্যাক্ট কি বললাম, প্রতি 20 বছর হতো। তাহলে প্রথম শুরু হলো 1793, তারপর হচ্ছে 20 বছর 1813, তারপরে আবার হচ্ছে 20 বছর 1833। এটাতে দেখো কি হয়েছিল না, এই 1833-এ যেটা ঠিক করা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবারে একচেটিয়া যে বাণিজ্য ওটা তুলে নেওয়া হলো। যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সরি 1813-তেই কিন্তু ওটা অনেকটাই তুলে নেওয়া হয়েছিল, একটু ভুল বললাম, যে 1813-তে আরেকটা যেটা করা হয়েছিল যে ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তারা আর একচেটিয়া বাণিজ্য করতে পারবে না,
ঠিক আছে, একচেটিয়া বাণিজ্য করতে পারবে না। সেটা আবার 1833-এ মেকলের নেতৃত্বে কিছুটা আবার তাদেরকে অধিকার দেওয়া হয়েছিল যে তারা ব্যবসা করতে পারবে। কোনটা করতে পারবে না? চায়ের ব্যবসা আর চীনের সঙ্গে যে ব্যবসা, সেই দুটো তারা চালাতে পারবে। 1833-এ আবার কিছুটা ছাড় দেওয়া হলো, না হলে 1813-তেই একচেটিয়া বাণিজ্যের অধিকার তুলে নেওয়া হয়েছিল, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর একচেটিয়া বাণিজ্য করতে পারবে না। ঠিক আছে, কিন্তু 1833-এ গিয়ে দেখলো যে এখনো যে ওদেরকে ক্ষমতায় রাখতে হবে। ঠিক আছে, তো তখনই কি হলো না, চা ও নীলের যে উপর একচেটিয়া ব্যবসা ও সেই সঙ্গে চীনের সঙ্গে একচেটিয়া কারবার তুলে দেওয়া হয়, ওটা এবার থেকে কোম্পানি ব্যবসা সংক্রান্ত দায়িত্ব রইল না। ঠিক আছে, এবার কোম্পানি আর কি এই 1833-এ এই চা আর নীলের জায়গাটাকে কি হলো, তুলে দেওয়া হলো। ঠিক আছে, তো এদের আর কোনো ব্যবসার দায়িত্বে নেই। এবার তারা ভাবছে তোমাদেরকে ব্যবসা চার করা কোনো ঠিক প্রয়োজন নেই, তোমরা শাসন করছো, শাসন করো। কারণ দেখছে ওরা শাসনের দিকটা যদি একটুখানি আগিয়ে যায়, তাহলে এবারে আমরা গিয়ে টুক করে ওদিকে সরিয়ে দিয়ে আমরা জায়গাটা নিয়ে নেবো। কি বলে কথা বসে রয়েছে? তো সেই জন্য কি হচ্ছে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ক্ষমতা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। ঠিক আছে, এরপর দেখছে কি, তো তখন কি হলো, সে রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানে ঠিক পরিণত হলো। তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু এখন কি না শাসন করবে। ঠিক আছে, প্রশাসনিকটা তোমার দেখবে, ব্যবসা দেখতে হবে না, ব্যবসার ক্ষমতা পুরো হচ্ছে কেড়ে নিল। তো তার মানে কি, ব্রিটিশ পার্লামেন্টের এবার পুরোপুরি অধীনে এসে গেল, ওরা যেমন বলবে তেমন ঠিক করবে। ওকে, এরপর বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি কি হয় না, হচ্ছে এখন থেকে ভারত বিষয়ক মন্ত্রীর মর্যাদা লাভ করবে। বোর্ড অফ কন্ট্রোলের যে সভাপতি, যেটা পার্লামেন্টে হতো ইংল্যান্ডে, সেই সভাপতি কি করবে, এখন ভারত বিষয়ে মন্ত্রিত্ব করবে ও। ঠিক আছে, মানে ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কিছু দেখভালটা ওর হাতে যাবে। ঠিক আছে, এবং সমস্ত শ্রেণীর ইংরেজকে বসবাস করার অধিকার দেওয়া হলো। এই যে আমি আগে বলেছিলাম যে ইংরেজরা কিন্তু ভারতে এসে বসবাস করতে পারতো না, যে কেউ বসবাস করতে পারতো না, তার জন্য অনেক হাইকমান্ড পারমিশন নিয়ে তবেই আসতে পারতো, কারণ পুরোটাই হচ্ছে ইস্ট ইন্ডিয়ার হাতে ছিল। ওকে, ওরা যাকে খুশি ঢুকতে দিত না। তো সেই জন্যই ব্রিটিশরা যাতে ওখানে গিয়ে বসবাস করতে পারে, তাদের দরজাটা খুলে দেওয়া হলো। কারণ আস্তে আস্তে করে ব্রিটিশ থেকে আসতে হবে তো, তাই না, তাদের দরজাটা খুলে দিল এখানে। এরপর বাংলার গভর্নর জেনারেলকে এবারে কি করালো, এতদিন ছিল কি গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবারে এই বাংলার গভর্নরকে তোমার করে দিল কি গোটা ভারতের গভর্নর অফ জেনারেল। কি বলা কথা বুঝতে পেরেছো? অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আগে কি ছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো এই বেঙ্গলের গভর্নর জেনারেল সে মাদ্রাজ আর মুম্বাই এদের হেড ছিল। ঠিক আছে, এবারে কি করা হলো, আর ওদেরও গভর্নর গুলোর কোনো দাম নেই, এবার টোটাল গোটা ভারতবর্ষে পুরাটা কেন্দ্রে আনলো। ঠিক আছে, যার পোস্টটাকে নামকরণ হলো কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল প্রথম কে, ওয়ারেন হেস্টিংস, তারপরে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে, আর এই সময় শাসন করছিল কি আমাদের লর্ড উইলিয়াম বেন্টিং। কি বললাম, লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি হচ্ছেন ভারতের প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। বোঝা গেল, পুরো কেন্দ্রীভূত করে দেওয়া হলো এই চার্টার আইনতে। ক্লিয়ার, বুঝতে পারছি? হ্যাঁ, হলো। তারপরে করা হলো বোম্বাই মাদ্রাজ কাউন্সিলের উপর তার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, এবং সামরিক ও অসামরিক প্রতিটি বিষয়ে স্থানীয় গভর্নর বা তার কাউন্সিল গভর্নর জেনারেল নির্দেশ মানতে তারা বাধ্য ছিল। ঠিক আছে, মানে যে স্থানীয় কাউন্সিল বা মাদ্রাজ বোম্বাইয়ের যারা দায়িত্বে ঠিক থাকতো, এর কথা মানতে বাধ্য। আগে কি হতো, মাদ্রাজ বা যে বোম্বাই, এরা অনেক সময় কি মানতো না, নিজের মতো করে ঠিক চালাতো। কি বলা কথা বুঝেছো, কিন্তু মানতে বাধ্য করা হলো। এরপরে গভর্নর জেনারেলকে এক ল কমিশনের নিয়োগের ক্ষমতা দেওয়া হয়, যে তুমি এটা ল আইন বানানোর জন্য একটা কমিশন খোলো। ঠিক আছে, সেখান থেকে সমস্ত আইন তৈরি হবে। তো সেই কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন কে না, টমাস ব্যাবিংটন মেকলে। ঠিক আছে, টমাস ব্যাবিংটন মেকলে, আমি এর সম্পর্কে এবার এখন একটু বলবো। আর তারপর হচ্ছে অবাধ বাণিজ্য, ফ্রি ট্রেডের সূত্রপাত হয়, যে কেউ এসে এখানে ভারতবর্ষে বিজনেস করতে পারে। তখন কিন্তু কি বললাম যে একমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি এসে বিজনেস করতে পারবে না, এমনকি ইংল্যান্ডেরও আরো অন্য কোনো কোম্পানি আসতে পারবে না। তো এই আইনে কি করা হলো,
অবাধ বাণিজ্য করে দেওয়া হলো, যে কেউ গিয়ে এবার ভারতে বিশেষ করতে পারবে। ঠিক আছে, যেটা চীনের উপর করা হয়েছিল। ওকে, তো যাই হোক, এবার এই টমাস ব্যাবিংটন মেকলে এখানে থেকে কি করলো, ও অনেকটা দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ ভাবে দায়িত্ব পালন করেছিল। কি দায়িত্বটি পালন করেছিল? এখান থেকে কথা উঠে কি না, পাশ্চাত্য শিক্ষা। খুব ভালো করে বুঝো, আস্তে আস্তে ভারতীয়দেরকে কিভাবে ব্রিটিশে পরিণত করছে, এখান থেকে সূত্রপাত হয় কি না, ভারতীয়দেরকে পাশ্চাত্য শিক্ষা দেওয়া হবে। পাশ্চাত্য শিক্ষা কি, ওয়েস্টার্ন, মানে ওদের যে শিক্ষাটা, সেই শিক্ষাটা ওরা এখানে আনতে চেষ্টা করছে, অর্থাৎ ইংরেজি শিক্ষা, মানে পাশ্চাত্য শিক্ষার মধ্যে যেটা ছিল সব থেকে ইংরেজি শিক্ষা। ঠিক আছে, তো ইংরেজি শিক্ষা দিয়ে ভারতীয়দেরকে, ইংরেজি শিক্ষা দিয়ে অর্থাৎ কোম্পানির যারা অধীনে কাজ করবে সেই ভারতীয়দেরকে চাকরি দেওয়া হবে, যারা পাশ্চাত্য শিক্ষা নেবে। কি বলে বুঝতে পেরেছো? তো এই পাশ্চাত্য শিক্ষা দেওয়ার যে পিছনে ওদের স্বার্থটা ছিল, যেটা টমাস ব্যাবিংটন মেকলে ঠিক বলেছিল, যে ভারতীয়রা রক্তে বর্ণে ভারতীয় হলো, তাদের রুচিবোধটা হবে কি, ব্রিটিশ। ঠিক আছে, আর তিনি দেখেছিলেন যে ভারতের শিক্ষা একবারে নগণ্য। নগণ্য কিরকম, মানে কি একটা উদাহরণ যে দিয়েছে, উদাহরণটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। কিরকম উদাহরণ, যে ইংল্যান্ডের লাইব্রেরির একটা তাকে যে শিক্ষা আছে, হ্যাঁ, ভারতে সেই শিক্ষাটা নেই। বলছে ইংল্যান্ডের একটা লাইব্রেরি, একটা তাকে, গোটা লাইব্রেরিও নয়, একটা লাইব্রেরির তাকেতে যে শিক্ষাটা আছে সেটা ভারতে, ভারত কেন, ভারত আশপাশ হচ্ছে এশিয়াতেও নেই। তার মানে ভারতের শিক্ষা ব্যবস্থাটা কোথায় ছিল দেখো। ঠিক আছে, ভারতের শিক্ষা ব্যবস্থা ছিল শুধু ধর্মকর্মের উপর। এরা ধর্ম চর্চা করতে 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 পুরো নিজেদের লাইফটাকে শেষ করে ফেলেছে। এখনো তাই করছে, এখনো তাই করে যাচ্ছে, খালি ধর্ম ছাড়া আর কিচ্ছু বোঝে না। বুঝতে পেরেছো? তো এই মেকলের হাত ধরেই ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলন হয়েছিল। ঠিক আছে, এবারে কি, তুমি যখন ইংরেজি শিক্ষা নেবে, তোমার কি মনে হবে, আস্তে আস্তে এবারে ইংরেজের মতন স্যুট টাই কোট বুট পরি, কি তাই তো নাকি? হ্যাঁ, তো তার মানে কি হচ্ছে, তোমার রুচিটা যাচ্ছে হচ্ছে কোথায়, ইংল্যান্ডের মতো, ইংরেজের মতো। রক্তবর্ণে তুমি ঠিকই সব ভারতীয়, কিন্তু তোমার রুচি হয়ে যাচ্ছে কি, তো সেখান থেকে কি, ওই যে আমাদের এখন যে টাই পরা, কোট পরা, স্যুট পরা, তো ওই তো ইংরেজের চেলা চামুন্ডা ছেড়ে দিয়ে গেছে তারা, আর তো কিছু নয়। মানে আমাদের যে ভারতবর্ষের বাংলার যে একটা ঐতিহ্য ছিল পোশাকের উপরে, যে ধুতি আর পাঞ্জাবি, কি করলো, সেটা মানুষ দুটো ইংরেজি শিখে, ইংরেজি গড়গড় করে দুটো ইংরেজি বলতে শিখে, তারা সেগুলোকে ঝেড়ে ফেলে কোট টাই বুট পরা স্টার্ট করলো। শুধু ওটাও নয়, মেয়েরাও আবার এদিকে পিছিয়ে তো তোমার ছিল না, বাবা, মেয়েরা হিল তোলা জুতো পরে যাচ্ছে, হ্যাঁ, এরকম করে করে চলতে পারবে না, পড়ে যাবে, হিল তোলা জুতো পরবে, কারণ কি, তারা পরে। ঠিক আছে, তো কি করলো, ওই যে আমি বললাম কি, জিও তোমাকে আস্তে আস্তে কি করছে না, অভ্যস্ত করছে, যে তোমার যদি জিও রিচার্জ শেষ হয়ে যায় 5 মিনিটের মধ্যে যদি না ভরো, তোমার যদি মা না ভরে দেয়, আমাকে খুনি করে দেবে, এরকম অবস্থা, হুমকি দিয়ে দেবে একবারে, এক্ষুনি আমার রিচার্জ করে দাও। বুঝতে পারছো, মানে কিরকম একটা জায়গা আনছে। ঠিক ব্রিটিশরাও ভারতীয়দেরকে ওদের মতো রুচিবোধ আনার চেষ্টা করেছিল এই পাশ্চাত্য শিক্ষাতে। আর পাশ্চাত্য শিক্ষার সব থেকে যেটা মানে উদ্দেশ্য ছিল, স্বার্থটা ছিল একটা কিরকম না, ওরা যেটা অফার দিত, যে যারা পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষা শিক্ষিত হবে, তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্ডারে চাকরি করার সুযোগ পাবে। ঠিক আছে, কারণ ভারতীয়রা সব গরিব, তারা যদি চাকরি করে, ঠিক আছে, তাহলে কি হবে, ওদের কম পয়সায় মাইনে ঠিক দিয়েও বেশি খাটানো যাবে, লোভ দেখানো। ঠিক আছে, কারণ একটা সিনেমা আছে, একটা বাংলা সিনেমা আছে, বাংলা সিনেমাটার নাম হচ্ছে রাখি পূর্ণিমা, সম্ভবত হবে। ঠিক আছে, মনোজ মিত্রের অভিনয়। তো মনোজ মিত্র খুব কিপটে লোক ছিল, ভীষণ কিপটে। ঠিক আছে, একদম সেই গল্পটার সঙ্গে এই ব্রিটিশ সরকারের পাশ্চাত্য শিক্ষার উদ্দেশ্য পুরো মিলে যাচ্ছে। ঠিক আছে, কিরকম, সে কিন্তু ব্যবসাদার, বড় লোক, কিন্তু প্রচন্ড কিপটে। তো সে তখন কি করছে না, তার ড্রাইভারকে নিয়ে, তার কাছে 4 চাকাও আছে, ট্যাক্সি আছে, অ্যাম্বাসেডার। ঠিক আছে, সেই 4 চাকা নিয়ে কোথাও ঠাকুর মন্দির যাবে আর কি। তো যেতে যেতে মাঝ রাস্তায় এখন গাড়ির তেল শেষ হয়ে গেছে। তখন ড্রাইভার বলছে, বাবু 50 টাকা দিন, তেল নিয়ে আসি, না হয়তো গাড়িটা যাবে না। বলছে, ওরে গাধা, 50 টাকা দিয়ে তেল কিনতে যাবি, মাঠে এতগুলো চাষা ঘুরছে, একটাকে ডাক, 5 টাকা দিবি, ঠিলতে ঠিলতে তোর ওখানে গন্তব্যস্থল নিয়ে যাবে, আবার ঠিলতে তোর ঘরে পৌঁছে দিবে, তুই 50 টাকা কেন খরচা করতে যাবি?
ঠিক একইভাবে পাশ্চাত্য শিক্ষা দেওয়ার পেছনে যে কারণটা ছিল যে ভারতীয়দেরকে কম টাকায় দুটো ইংরেজি শিক্ষা দিয়ে যদি 10 টাকা তার পিছনে খরচা করা হয়, তাকে 5 টাকা মাইনে দিলে ভিড় করে লোক আমরা পাবো। আর ইংল্যান্ড থেকে একটা লোককে এনে চাকরি দিয়ে আনতে গেলে তার থাকার ব্যবস্থা, তার মাইনে অনেক হাই, ঠিক আছে, কেন খরচা করতে যাবো এত টাকা? কেন খরচা করতে যাব? যে কারণে পাশ্চাত্য শিক্ষাটা প্রচলন ঠিক করেছিল সেটা কিন্তু ওদের স্বার্থেই। কেউ যদি ভাবে যে আমাদের ভারতীয়দেরকে শিক্ষা দিয়ে ইয়ে করার জন্য, অত তাদের দায় পড়ে যায়নি। তাদের অত দায় পড়েনি যে ভারতীয়রা অশিক্ষিত বাবা আমাদেরকে শিক্ষা দিই, অত দায় পড়েনি, সব স্বার্থেই। প্রথম 1813-তে যে শিক্ষার ব্যবস্থাটা হচ্ছে করেছিল কি না, ব্রিটিশরা এখানে ঢোকার জন্য, এবং ব্রিটিশদের যাতে ভারতীয়দের মনেতে ব্রিটিশের একটু মায়া আসে, ভালোবাসা আসে। কি বলা, বুঝতে পেরেছো? আর পাশ্চাত্য শিক্ষার উদ্দেশ্য ছিল এই একটাই কারণে, যে কম পয়সায় অনেক খাটানো যাবে এদেরকে, সব বেকার বাউন্ডুলে তো, ঠিক আছে। আবার দুটো ইংরেজি তোমার শিখে এমন ভাববা তোমার দেখাচ্ছে একদম পুরো ইংরেজি হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, তো এই 1833-এ এই ঘটনা ঘটলো, ক্লিয়ার? ইনি হচ্ছে টমাস ব্যাবিংটন মেগলে, ঠিক আছে, যিনি আস্তে আস্তে আমাদের মুখে সম্মানী হয়ে গেছে না, ঠিক আছে, অভ্যস্ত করে ফেলেছিল। আচ্ছা, এরপর চলো 1853 সাল, সনদ আইন আরেকটা, ঠিক আছে, 1853, এটাই লাস্ট চার্টার আইন, ঠিক আছে। 1853 পরে এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তল্পা গুটি নিয়ে পালিয়ে যাবে, আর থাকবে না। আসছে, কোম্পানি কতদিন ক্ষমতায় থাকবে সে বিষয়ে কোনো পাকাপোক্ত কিছু ঘোষণা হয়নি, এই জায়গাটায় আর কিছু বলেনি। যেমন এর আগে বলছিল আরো 20 বছর থাকবে, আরো কিছু থাকবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভাবে যাক বাবা আরো 20 বছর আমার জায়গাটা থাকলো, ঠিক আছে। এই হচ্ছে আইনেতে আর কত বছর থাকবে সেটা কিচ্ছু বলে না, কারণ ব্রিটিশ সরকার বুঝতে ঠিক পেরেছে এদেরকে এবার আস্তে আস্তে পুরোটা কি করতে হবে, সরাতে হবে, ঠিক আছে। তো ক্ষমতায় সেই বিষয়ে কিচ্ছু বলা হয়নি। তার কারণ কি না, ব্রিটিশ পার্লামেন্টে যে কোনো সময় কোম্পানি শাসনে অবসান ঘটানো অধিকারী হয়। তার মানে কি, যে কোনো সময় ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির শাসনকে শেষ করে দিতে পারে, অবসান ঘটিয়ে দিতে পারে, সেটাই হাতে রাখলো কিন্তু। কারণ যদি আরো 10 বছর কি আরো 20 বছর হচ্ছে দিত, তখন কিন্তু চাইলেও পারতো না, কারণ আইন পাস হয়ে গেছে ভাই, ঠিক আছে, পারতো না। তো সেই কারণে কি করলো না, এই জায়গাটাকে আর উল্লেখ করলো না যে কত বছর তোমরা থাকবে। তার মানে ব্রিটিশ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখনই ঠিক বুঝে গেছে যে আমাদের এবার দিন শেষ হয়ে আসছে, ঠিক আছে, আর কিছু করার নেই। ওকে, তারপরে কি করা হয় না, কোম্পানির ডিরেক্টরের সংখ্যা 24 থেকে কমিয়ে 18 হয়, যার মধ্যে 6 জন হবে সরকারের মনোনীত ব্যক্তি, ঠিক আছে। এই 18 জনের মধ্যে 6 জন হবে সরকার নিজে সেটা মনোনয়ন করবে, তার নিজের ইচ্ছা মতো করবে। আর কোম্পানির সব কর্মচারী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কি না যুক্ত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা শুরু হলো এই 1853 চার্টার আইনেতে। প্রতিযোগিতা পরীক্ষা কি, যেটাকে আমরা বলতাম ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আইসিএস, যেটা বর্তমানে আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ঠিক আছে। অর্থাৎ এই কোম্পানির চাকরি বলতে কি কোনো কেরানির চাকরি নয়, ভালো করে বুঝো। কেরানি তো ভারতের দিকে পেয়ে গেছে অনেক, ঠিক আছে, 5 টাকাতে। এই কর্মচারী বলতে যারা একদম প্রশাসনিক বিভাগে থাকবে, একদম একদম উপর লেভেলে, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা তোমার থাকবে, তাদের পরীক্ষা দিয়ে না হলে হবে না। ওই সোর্স ধরে তোমার কাকার ছেলে দাদার ছেলে চলো ওখানে শাসন করবে না, পরীক্ষা দিয়ে পাস করে আসতে হবে, যার নাম ছিল সিভিল সার্ভিস পরীক্ষা, ঠিক আছে। এবং সেই সিভিল সার্ভিস পরীক্ষাটাও তার ট্রেনিং হতো ইংল্যান্ডে, পরীক্ষাটা ইংল্যান্ডেই দেওয়া হতো, সেখান থেকে পাস করে তবে এখানে পাঠানো হতো, ঠিক আছে। তো তার ইতিহাস আমি পরে বলবো, ঠিক আছে। এটা হলো আর সরকারের কার্যকরী ক্ষমতা বা আইন প্রণয়ন ক্ষমতাকে দুভাগে ভাগ করা হলো, ঠিক আছে। এদের ক্ষমতাকে দুভাবে ভাগ করে নিল, কিভাবে? একটা হচ্ছে কার্যকরী সমিতি বা এক্সিকিউটিভ কাউন্সিল, আর একটা হচ্ছে আইনসভা বা লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে। একটা হচ্ছে আইন বানাবে, আর একটা হচ্ছে কাজ করবে। কি বলে, বুঝতে পেরেছো? একটা গ্রুপ আইন বানাবে, আর একটা গ্রুপ সেই আইন অনুসারে কাজ করবে। যেমন আমাদের ভারতে এখন আইনসভা হচ্ছে আইনসভা, তারপর শাসন বিভাগ মানে আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ আছে। যেমন 3টে পার্ট আছে তো, হ্যাঁ। আইন বিভাগের কি কাজ? আইন প্রণয়ন করা। আর সেই আইন মেনে শাসন বিভাগের কাজ কি? শাসন করা, ঠিক আছে। আর এই শাসন বিভাগের লোক যে যদি আইন না মানে, সেই আইনের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব কার? বিচার বিভাগের।
তো এরা তখন কি করলো, এদের মানে কাজটাকে দুটো ভাগে ভাগ করে নিল। একটা গ্রুপ হচ্ছে কি আইন বানাবে, আরেকটা গ্রুপ শাসন করবে। ক্লিয়ার, বোঝা গেছে? এরপরে যেটা সব থেকে মানে হয়েছিল, ভারতের রেলপথের সূচনা। প্রথম ভারতের রেলপথের প্রথম তোমার সূচনা হয় এই 1853 সালে লর্ড ডালহৌসির নেতৃত্বে। উনি তখন গভর্নর ছিলেন। ঠিক আছে, ডালহৌসি প্রথম আমাদের ভারতে রেল ব্যবস্থাটা আনে। ঠিক আছে, 1853 কোথায় প্রথম রেল চলাচল স্টার্ট হয়? বোম্বে থেকে থানে, টোটাল 34 কিমি। ঠিক আছে, ডেটটা ছিল 16/4/1853, 16 এপ্রিল 34 কিলোমিটার প্রথম ট্রেন চলেছিল বোম্বে থেকে থানে। মালবাহী ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন নয়। ঠিক আছে, মালবাহী ট্রেন, কারণ তাদের ব্যবসার মালপত্র হচ্ছে সৈন্য সামন্ত এদিক সেদিক খুব তাড়াতাড়ি দ্রুত আদান প্রদানের জন্য ডালহৌসি রেল ব্যবস্থা তোমার শুরু করেছিল। যার হাত ধরে রেল ব্যবস্থা স্টার্ট হয়েছে, আজকে সেখানে ভারতবর্ষে পৃথিবীর মধ্যে প্রায় সব থেকে বেশি রেল লাইন আছে, টোটাল 63,000 কিলোমিটার। ঠিক আছে, ভারতের রেল ব্যবস্থা 63,000 কিলোমিটারে পৌঁছে গেছে এখন, একদম মেট্রো রেল সমস্ত কিছু নিয়ে। ঠিক আছে, যেটা আমাদের ডালহৌসির হাত ধরে এসেছিল 1853 সালে প্রথম। ঠিক আছে, তাহলে এটা হলো। এরপর এখন এটা হওয়ার পরে যেটা হলো ঘটনাটা, 1853 পরে ভারতে একটা বিশাল বড় বিদ্রোহ হলো, যে বিদ্রোহের নাম আমরা বলি মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। ঠিক আছে, কি বললাম? মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। তো এই সিপাহী বিদ্রোহ হওয়ার পরে যে বললাম, ব্রিটিশ সরকার একটা ক্লু খুঁজছে, তো ওদেরকে কি করে হাঁটানো যায়, একটা ক্লু চাইতো নাকি, তো সেই ক্লুটা পেয়ে গেল এরপরে। ঠিক আছে, যে 1857 সালে মহাবিদ্রোহ গোটা ভারতবর্ষে উঠে বিশাল রক্তারক্তি কোনাকুনি বিশাল কিছু হয়ে গেল। ঠিক আছে, সেই ঘটনাটা আমি হচ্ছে ইতিহাসের ঘটনা, তো এটা নিয়ে আর ভাঙছি না, আমি জাস্ট বললাম শুধু এই ঘটনাটা। তো এই ঘটনাতে তখন ব্রিটিশ সরকার দেখলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা আর শাসন করা সম্ভব নয়, ও মানে ওকে দ্বারা দিয়ে শাসন করা হবে না, যাবে না। ঠিক আছে, এত বড় ঘটনা, এত আন্দোলন, হ্যাঁ, এত রক্তারক্তি আর সম্ভব নয়, একটা অজুহাত পেয়ে গেল। তো তখন ব্রিটিশ পার্লামেন্ট, অর্থাৎ ইংল্যান্ডের রানী, ঠিক আছে, তিনি কি করলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বললো তুমি সরো বাবা, তোমাকে শাসন করতে হবে না, আমি শাসন করছি। ঠিক আছে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটলো এই 1857-তে। ঠিক আছে, কি বলা কথা বুঝতে পারছো? তাহলে এই যে 1772 থেকে বা 1757 থেকে ধরতে পারো, 1757 থেকে 1857 শাসন করেছে কে? এই 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করলো। ক্লিয়ার? এরপরে শাসন করবে কে না? ব্রিটিশ সরকার। ক্লিয়ার? এটা অনেকের ধারণা আছে, একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা প্রত্যেকেই ভুল করে ফেলে বেশিরভাগটাই, যে আমাদের ভারতের ব্রিটিশ, এই যে ব্রিটিশটা যখনই যুক্ত করে দেয় না, তখনই গুলিয়ে ফেলে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান কবে ঘটে? অপশন থাকলো 4টে। ঠিক আছে, 1858, ঠিক আছে, 1860, 1947। ঠিক আছে, সবাই 1947টা মেরে দিয়ে আসবে। কেন? সবাই জানে ব্রিটিশ সরকার শাসন শেষ হয়েছে 1947 সাল। ঠিক আছে, ওই উত্তরটি করে আসবে, আর একদম ডেফিনেটলি ভুলটি করে নিয়ে আসবে। ঠিক আছে, ওটি ভুল করে ঠিক করবে না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটেছিল 1857 পরে, তা 1858 দিয়ে তুমি বলতে পারো, যদি অপশানে 58 থেকে 58 লিখবে। ঠিক আছে, 1858-তে, 1947 সাল নয়। 1947 কি হয়েছিল? ব্রিটিশ সরকার অবসান ঘটেছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির না। ক্লিয়ার? দেখো কি হলো না, কোম্পানির শাসনের না বিলুপ্ত করে ব্রিটিশ রাজ তোমার শুরু হয়, এবং সেখানে ওই যে বলেছিলাম ট্রেড অ্যান্ড কমার্স, আর এদিকে শাসন ব্যবস্থার জন্য দুটো ভাগ হয়েছিল, বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডাইরেক্টর। আর কি হবে এটা? কোনো কাজে লাগবে? আর লাগবে না, ওটাকেও কি করলো? বন্ধ করে দিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান করলো, তার সঙ্গে সঙ্গে এসব বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ তোমার ডিরেক্টরসের কোনো প্রয়োজন নেই, কারণ এবার ডাইরেক্ট শাসন করবে কে? ওখানে যে রানী। ক্লিয়ার? ভারত শাসনের জন্য একজন ভারত সচিব তোমার নিযুক্ত হয়, এবং তিনি ব্রিটিশ ক্যাবিনেটের একজন সদস্য হবেন, এবং তার পদের নাম হবে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, এবং তার কাউন্সিলের সদস্য সংখ্যা হবে 15 জন। এই যে
ব্রিটিশ পার্লামেন্টে এবারে কি করলো না, একদম সরাসরি তোমার শাসন হবে, রানী যে আদেশটা দিবে সেই আদেশটাই মানতে হবে। ঠিক আছে, তার জন্য একজন সচিব রাখা হলো। ক্লিয়ার, তার জন্য একজন সচিব রাখা হলো। এর আগে যারা ছিল এই যে কোর্ট অফ ডাইরেক্টরস, বোর্ড অফ ডাইরেক্টরস সব চেয়ারে ছিল, সচিব রাখা হলো। এবং এই সচিব হচ্ছে একজন ক্যাবিনেটের সদস্য। ক্যাবিনেট কাকে বলে খুব ভালো করে একটু জেনে রাখো। ক্যাবিনেট কাকে বলে? প্রত্যেক দেশেরই, আমাদেরও দেশে এটা ক্যাবিনেট আছে। ক্যাবিনেট মন্ত্রী হচ্ছে যে দেশটা চালাচ্ছে, ধরো প্রধানমন্ত্রীর আন্ডারে ধরো 30 জন মন্ত্রী আছে, খুব ভালো করে বুঝবে, 30 জন মন্ত্রী আছে। ঠিক আছে, আমি একটা ছবি দেখাচ্ছি, প্রথম ছবি তোমার যেটা দেখতে পাচ্ছ, এই ছবিটা, এই যে এই মন্ত্রীগুলো, এরা হচ্ছে সবাই প্রধানমন্ত্রীর যারা সব গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ যে দায়িত্ব, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা যে মন্ত্রীরা সামলায় তাদেরকে নিয়ে একটা কমিটি তৈরি হয়, তার নাম হচ্ছে ক্যাবিনেট। ঠিক আছে, মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য সে তো আর জনগণের খোঁজ খবর নিয়ে তুমি কি বলছো বলো, আর লোকসভায় পার্লামেন্টে যারা মেম্বার আছে এমপিদের সমস্ত কিছু জিজ্ঞাসা করে ও সব কিছু হবে না। আবার সমস্ত মন্ত্রীদেরকেও কিছু বলতে ঠিক যাবে না। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রীকে নিয়ে একটা মানে কমিটি হচ্ছে গঠন করা হয়, যার নাম ক্যাবিনেট। কি বলা, বুঝতে পেরেছো? ক্লিয়ার? যেমন এই যে দেখো, এরা হচ্ছে ক্যাবিনেটের মধ্যে আছে, যে প্রধানমন্ত্রী তার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদের সঙ্গে আলোচনা করবে, অন্য কারোর সাথে আলোচনা করবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, তো ঠিক সেরকমই এই কোথায় যাচ্ছে, তো সেরকমই কি করা হলো, এই সচিব হচ্ছে একজন ক্যাবিনেটের সদস্য হবে। কি হলো, বুঝতে পেরেছো? এবং তার হাতেই থাকবে ভারতের শাসন, এবং তাকে কাজ করার সাহায্য করবে কজন না, 15 জন। ঠিক আছে, মানে সিদ্ধান্ত নেবে সচিব সবকিছু। ক্লিয়ার? এবং তাকে সাহায্য করার জন্য কি না, তার সদস্য হবে 15 জন। ক্লিয়ার? তো এবার সেক্রেটারি অফ স্টেট কাউন্সিলের 15 জন সদস্যদের মধ্যে 8 জন সদস্য ব্রিটিশ রাজ্যের দ্বারা মনোনীত। এই যে 15 জন এখানে, এই 15 জনের মধ্যে আবার 8 জন কি ব্রিটিশ রাজ তারা মনোনীত করবে যাকে ভালো লাগবে। ঠিক আছে, আর যে 7 জন হবে সেই 7 জন সদস্য বোর্ড অফ ডাইরেক্টরস এর মধ্যে থেকে তোমার নির্বাচিত হবে। ক্লিয়ার? আর তারপরে ভারতের গভর্নর জেনারেলকে তার পদটা চেঞ্জ করে দেওয়া হলো, হয়ে গেল ভাইসরয়। ভাইসরয় কথার বাংলা অর্থ হচ্ছে রাজ প্রতিনিধি। মানে ওই যে রানীর শাসন, তার মানে কি রাজা তোমার শাসন, তো ওই যে রাজ প্রতিনিধি মানে রানী তার একজন প্রতিনিধি ভারতে পাঠাচ্ছে, তিনি তার মতো করে আর চলতে পারবে না। যা ওইখানে আইন হবে, সচিব যা পারমিশন দেবে, ঠিক আছে, রানীর কথা অনুসারে সচিব যা দেবে ঠিক পারমিশন, সেই কথাই তাকে মেনে চলতে হবে। মানে একদম পরিষ্কার ভাষায় যদি বলি, একজন রাজ কর্মচারী। ঠিক আছে, মানে গুরুত্বপূর্ণ আর কিছু দায়িত্ব নয়। অর্থাৎ এখন গুরুত্বপূর্ণ সব দায়িত্বকে রানী নিজে। ঠিক আছে, যাকে আমরা বলি এই যে এই 1858 যেটা হয়েছিল মহারানী ঘোষণাপত্র, ঠিক আছে, সেটা অন্য টপিক আমি আলোচনা করব। তো তখন হয়ে গেল কি না ভাইসরয়। এবার এখান থেকে হচ্ছে প্রশ্ন আসে, আমাদের ভারতের শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে আর প্রথম ভাইসরয়কে। তো এই সময় আমাদের গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং তিনি হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর ওনাকে আবার রেখে দিল ভাইসরয় হিসেবে, যে তুমি আছো থাকো, তোমার শুধু কি পোস্টটার নাম চেঞ্জ হয়ে গেল, তুমি আর গভর্নর হিসাবে শাসন করতে পারবে না। ঠিক আছে, তুমি এখন ভাইসরয় হিসেবে তোমার শাসন করবে। অর্থাৎ তখন হয়ে গেল কি তিনি প্রথম ভাইসরয়। তাহলে ভারতের প্রথম ভাইসরয় কে না, লর্ড ক্যানিং। বুঝতে পেরেছো? লেডি ক্যানিং খেয়েছিলেন, খাও হ্যাঁ, তো লেডি ক্যানিং নামকরণ কেন হয়েছিল জানো? হ্যাঁ, লেডি ক্যানিং, ক্যানিং এর স্ত্রীর নাম অনুসারে হয়েছিল। কারণ ক্যানিং এর স্ত্রী এসেছিলেন কলকাতাতে, এবং কলকাতার মিষ্টি সব থেকে বিখ্যাত, সবাই জানতো। ঠিক আছে, তো সেই দোকানে, একটা দোকানে অর্ডার করা হয়েছিল, আমার দোকানের নামটা এই মুহূর্তে মনে নেই ঠিক। হ্যাঁ, কি ভীমনাগ কি হতে পারে, যাই হোক, তো এই ভীমনাগ যেতে হয় তার দোকানে আসবে ভিজিটে। ঠিক আছে, তার জন্য দোকানদার কি করেছিলেন, একটা নতুন আইটেমের মিষ্টি বানিয়েছিলেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য। এবং যেহেতু ক্যানিং এর স্ত্রী আর তাকে বলা হতো লেডি ক্যানিং, সেই জন্য সেই মিষ্টিটার নামকরণ করেছিল লেডি ক্যানিং।
আর আমরা বলি এখন লেডি ক্যানিং। ঠিক আছে, আসল নাম হয়েছিল এই ক্যানিং এর স্ত্রীর নামেতে, লেডি ক্যানিং। ক্লিয়ার? যাই হোক, অত বেশি ইতিহাস জানতে হবে না। ঠিক আছে, তো এবারে কি হলো না, ভালো করে বুঝো। তাহলে রানী নিজের হাতে শাসন ক্ষমতা তুলে নিলেন। ক্লিয়ার? তো শাসন ক্ষমতা যে তুলে নিলেন, তুলে নেওয়ার পরে এবারে কি হবে, ভারতকে প্রশাসন করতে হবে। সেই ভারতকে শাসন করার জন্য প্রথম যে আইনটা হলো 1861 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। কি বললাম? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। সেই আইনে কি হলো, বিভিন্ন প্রদেশে বিধান পরিষদ ও আইন পরিষদ প্রতিষ্ঠিত হয়। এবার দেখো এই ব্যাপারটা কি, বিভিন্ন প্রদেশে, প্রদেশে বলতে কি যে আমাদের ধরো যে ভারতবর্ষ শাসন ঠিক করেছে, তো তার বিভিন্ন জায়গায় এরকম যে রাজ্যগুলো ছিল সেগুলোকে প্রদেশ বলা হতো। ঠিক আছে, ভালো করে বুঝবি, এগুলোকে না প্রদেশ বলা হতো। আমরা যেমন রাজ্য বলি, সেগুলো প্রদেশ বলা হতো। তো এই প্রদেশগুলোতে এবারে কি করা হলো, যে ডাইরেক্ট যে ভাইসরয় সে আর পুরোপুরি তোমার শাসন করবে না, সে কি করবে, প্রত্যেকটা প্রদেশে দায়িত্ব তোমার দিয়ে দিবে। যেমন আমাদের ভারতে গোটা ভারতকে তোমার চালাচ্ছে কে না, প্রধানমন্ত্রী শাসন ক্ষমতায় আছে, তাই তো? আবার দেখো প্রত্যেক রাজ্যে একটা করে মুখ্যমন্ত্রী আছে না, হ্যাঁ কি না? তো সেরকম ভাবে প্রাদেশিক কিছু ক্ষমতা দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, কিভাবে না, ভাইসরয়ের কাউন্সিলের নাম হয় ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। যে ভাইসরয় তার যে কাউন্সিল তার নামকরণ করা হয় কি, ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। আর ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে একজন পঞ্চম সদস্য যোগ করা হয়, তিনি হলেন একজন জুরিস্ট বলা হয় ওকে। ঠিক আছে, আর পোর্টফোলিও ব্যবস্থা পাবো। যে পোর্টফোলিও ব্যবস্থা কি না, পোর্টফোলিও ব্যবস্থা হচ্ছে এই যে কতটা টাকা পয়সা দিয়ে কতটা বাজেট হচ্ছে, সেই বাজেট পেশ করা। ঠিক আছে, কত টাকা ইনভেস্ট হচ্ছে কোথায়, ওসব এগুলো ম্যানেজমেন্ট ঠিক করার জন্য একটা পোর্টফোলিও ব্যবস্থা করা হয়। ঠিক আছে, যে ম্যানেজমেন্ট করার জন্য একটা পোর্টফোলিও ব্যবস্থা করা হয়। এবং ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের প্রত্যেক সদস্যকে একটি করে দপ্তরের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? এটা হলো 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ক্লিয়ার? এবারে আসছি 1892 কি না, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, কাউন্সিলের হাতে ক্ষমতা দেওয়া হয় উভয় স্তরের বাজেট নিয়ে আলোচনায়, কিন্তু তাদের ভোটদানে অধিকার ছিল না। এবার দেখো ভালো করে বুঝবে এই জায়গাটা। 1 নম্বর পয়েন্টে বলছে কাউন্সিলের হাতে ক্ষমতা দেওয়া হয়, এরা উভয় স্তরের বাজেট নিয়ে আলোচনা করতে পারবে, কিন্তু এরা কে সবার উপরে প্রশাসনের ক্ষমতায় থাকবে, ভোট দেওয়ার ক্ষমতায় দেননি, এরা ভোট দিতে পারবে না। দেন নন অফিসিয়াল সদস্যদের এবং প্রাদেশিক আইনসভার সদস্যদের পরোক্ষ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এবারে খুব ভালো করে বুঝো, এবার শুরু হচ্ছে নির্বাচন প্রক্রিয়া আস্তে আস্তে। কারণ এবারে আস্তে আস্তে যত শাসন ক্ষমতা বিস্তার হচ্ছে তত নির্বাচন ব্যবস্থা হচ্ছে। নির্বাচনে দুটো সদস্য, আমাদের যেমন শাসন ঠিক ক্ষমতায় দুজন সদস্য আছে, মানে দুই রকমের, একজন হচ্ছে অফিসিয়াল, একজন হচ্ছে নন অফিসিয়াল। অর্থাৎ মানে একজন পার্মানেন্ট, একজন পার্মানেন্ট নয়। কিরকম পার্মানেন্ট কারা? পার্মানেন্ট সদস্য হচ্ছে যারা আইএস আইপিএস, এরা হচ্ছে পার্মানেন্ট সদস্য, মানে প্রশাসনিক ক্ষেত্রে এরা পার্মানেন্ট সদস্য। এদের চাকরি 5 বছর, 10 বছরও কেউ কিছু করতে পারবে না, যতদিন না রিটায়ারমেন্টের সময় হচ্ছে। কিন্তু একটা এমপি জনগণ চাইলে 5 বছরের মধ্যে তাকে হাঁটি দিতে পারে। ঠিক আছে, এরা পার্মানেন্ট নয়, এরাও সরকার ঠিক চালাবে, এরাও সরকার তোমার চালাবে, গুরুত্বপূর্ণ পদগুলোই সব কি করবে না সামালবে। এরা হচ্ছে পার্মানেন্ট, এরা হচ্ছে নন পার্মানেন্ট। প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা নেতা এরা নন পার্মানেন্ট, এদের চাকরি পার্মানেন্ট নয়। ঠিক আছে, আর এরা এক একটা আইএস আইপিএস কে হুমকি দিয়ে দেয়। কি সাহস মাইরি! ঠিক আছে, যার নিজের চাকরির কোনো গ্যারান্টি নেই সে একজন পার্মানেন্ট চাকরিওয়ালা তাকে হুমকি দিচ্ছে। মানে ভারতবর্ষে কি রাজ চলছে একবার বুঝো। আমি পশ্চিমবঙ্গটা যাচ্ছি না, গন্ডগোল হয়ে যাবে। তারপর গভর্নর জেনারেল ইন কাউন্সিলের সদস্য সংখ্যা নির্দিষ্ট করে 10 থেকে 16-র মধ্যে রাখা হয়, আর পরিষদের সদস্যদের প্রশ্ন জিজ্ঞাসার অনুমতি দেওয়া হয়। এই যে পরিষদ, এখানে যারা সদস্য তোমার থাকবে এরা কি না, পরিষদের যে চেয়ারম্যান হবে তাকে প্রশ্ন উত্তর হচ্ছে করতে পারে। ঠিক আছে, কেন হলো, কি জন্য হলো না হলো, ঠিক আছে, এরকম আলোচনা করার অধিকার দেওয়া হয় যারা পরিষদের সদস্য থাকবে। ক্লিয়ার? এরপরে আসছে 1909, এইটা এবারে গুরুত্বপূর্ণ। দেখো সম্পূর্ণ এটা হাইলাইট করা আছে একটা জায়গাতে আমার। 1909 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যাকে আমরা মোরলে মিন্টো সংস্কার আইন বলি।
ঠিক আছে। এই এই সংস্কার আইনে কি করা হয়, সব থেকে যে গুরুত্বপূর্ণ কাজটা করা হয়েছিল, এখান থেকেই শুরু হলো হিন্দু আর মুসলমানের বিভেদ সৃষ্টি হয়ে গেল। ঠিক আছে, এতদিন কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে কোনোদিন কোনো বিভেদ ছিল না। মোগলরা শাসন করেছে, সুলতানরা তোমার শাসন করেছে, কিন্তু কোনো বিভেদ তোমার ছিল না। এইখান থেকে শুরু হলো বিভেদ। এই আইনের সদস্যদের সরাসরি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়, আর মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া হয়। কারণ এই সময় যে ঘটনাটা ঘটেছিল, বলি 1905 সালে লর্ড কার্জন আমাদের এখন পাকামো করে বাংলাকে ভাগ করে দিয়েছিল। ঠিক আছে, যাকে আমরা বলি বঙ্গভঙ্গ। ঠিক আছে, হচ্ছে 1905 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী হয়ে গেল, মানে পাস হয়ে গেছে একদম, আর কিছু করা যাবে না। ঠিক আছে, আর তার মূল উদ্দেশ্য ছিল যে হিন্দু আর মুসলমানকে ভাগ করে দেওয়া, যাতে এদের আর মানে যৌথ এবং ইউনিটি যাতে না থাকে, যাতে ওদের শাসন করতে খুব অসুবিধা হচ্ছে। তাই মুসলমানদেরকে এবার তেল দেওয়া তোমার শুরু করলো, কি যে তোমরা শুধু শুধু আছো এখানে একটা অন্য ধর্মের মানুষ, ওরা এত এগিয়ে যাচ্ছে, এত দিকে এত কিছু নাম করে ফেলছে, এত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে যাচ্ছে, তোমরা কি করছো, তোমরা কি করছো? দিয়ে তখন এরাও ভাবলো সত্যি তাই তো, এটা ভাবা দরকার ছিল। ঠিক আছে, তো তখন 1906 খ্রিস্টাব্দে আগা খান বলে তিনি বললেন হ্যাঁ ঠিক তো, তখন উনি কি বলে একটা মুসলিম লীগ তৈরি করে ফেললো। তাহলে আগা খানের নেতৃত্বে 1906-এ মুসলিম লীগ তৈরি হলো, মুসলিমদের জন্য একটা আলাদা লীগ তৈরি করলো, এবং তারা দাবি করলো যে তাহলে মানে যে এই প্রশাসনিক ব্যবস্থায় যারা যুক্ত হয় ভারতীয়দেরকে যুক্ত ঠিক করা হবে, এবং সেখানে ভোট ব্যবস্থা, সেখানে যাতে এদের জন্য আলাদা নির্বাচনের ব্যবস্থা করা হয়। ঠিক আছে, তাহলে কি, তাহলে হচ্ছে এরা যে সংখ্যালঘু, এদের সুবিধা অসুবিধাগুলো কি সরকারকে জানাতে পারবে। ঠিক আছে, সেই জন্যই কি করা হলো না, মুসলমানদের জন্য একটা পৃথক কি নির্বাচনের ব্যবস্থা করা হলো। এরপর প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হলো, 16 থেকে 60-এ করে দেওয়া হলো। প্রাদেশিক আইন পরিষদ, যেটা আমি আগে এক্ষুনি একে আমি যে দেখালাম, কোথায় গেল, এই যে যেটা প্রদেশগুলোতে যে তোমার শাসন ক্ষমতা আলাদা করে দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবং 60 জন সদস্যের মধ্যে 28 জন সরকারের মনোনীত ও 32 জন নন অফিসিয়াল, এটাই তো বলছি নাকি, হ্যাঁ, আর 32 জনের মধ্যে 5 জন মনোনীত, 27 জন নির্বাচিত হবে। ঠিক আছে, আর নন অফিসিয়াল সদস্যদের পরোক্ষ নির্বাচনের দ্বারা নির্ধারণ করা হয়। পরোক্ষ নির্বাচন কাকে বলে, খুব ভালো করে বুঝে, পরোক্ষ নির্বাচন কাকে বলে। পরোক্ষ নির্বাচন হচ্ছে যেমন জনগণ কি করে না, যাকে ভোটটা দেয় তাকে সেই যে নির্বাচন, সেটা কি প্রত্যক্ষ নির্বাচন। ঠিক আছে, আর পরোক্ষ নির্বাচন কোনটা, যে জনগণ সরাসরি তাকে ভোট দেয় না। যেমন আমাদের ভারতের প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদেরকে আমরা প্রত্যক্ষ ভোট দিই, ঠিক আছে, একদম সরাসরি, কিন্তু রাষ্ট্রপতিকে আমরা দিই ভোটটা, যে কে রাষ্ট্রপতি আমরা দিই, কারা দেয়, যে আমাদের ভোটে যারা জয়লাভ ঠিক করেছে তারা নিজেরা ভোট দিয়ে ঠিক করবে কে রাষ্ট্রপতি হবে, সেটাকে বলা হচ্ছে কি পরোক্ষ ভোট। বোঝা গেল, রাষ্ট্রপতি যে নিয়োগ হয় জনগণের পরোক্ষ ভোটে, প্রত্যক্ষ ভোটে নয়। আর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যারা হয় নিয়োগ, তারা জনগণের প্রত্যক্ষ ভোটে। ক্লিয়ার? তারপরে উভয় স্তরে পরিষদের ক্ষমতা বৃদ্ধি করা হয়, এবং ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদ একজন ভারতীয়কে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক আছে, যখন দেখছে ভালো করে বুঝে 1909-এ আইনটা পাস কেন করলো। 1909-এ পাস করার প্রধান কারণ ছিল এই বঙ্গভঙ্গ তখন বিশাল তীব্র আকার ধারণ করেছে। ঠিক আছে, যে বাংলাকে ভাগ করতে দেব না, চারিদিকে মানে ধর্মঘট, পিকেটিং, হরতাল, যা ইচ্ছা তাই চলছে। ঠিক আছে, যেখানে ওরা সামালতে পারছে না, বুঝতে পেরেছ? সেই জন্যই দেখলো যে এদেরকে শান্ত ঠিক করার জন্য দেখবে আমাদের বিভিন্ন নেতারা, নেত্রীরা, মানে ছত্রীরা সব যারা কি করে না, ভোটের সময় ব্যয় করার জন্য, হ্যাঁ আমি তোমাদেরকে ভোটে জিতে গেলে এই দিয়ে দেবো, ওই দিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো সেরকমই কি করলো না, এই ভারতীয়দেরকে, তো বাঙালিদেরকে থামানোর জন্য কি করলো না, ভারতীয়দেরকে একজন ওখানে প্রশাসনিক কাজে, যে কার্যনির্বাহী পরিষদ আগে বলেছিলাম, ঠিক আছে, এই কার্যনির্বাহী পরিষদে একজনকে ঠিক করা হয়, ভারতীয়দের নিয়োগ করা। তাহলে এতদিন পর্যন্ত কিন্তু কোনো ভারতীয় ওই জায়গাটাই ছিল না, সব ব্রিটিশরাই ছিল। ভারতীয়রা কোনো চান্স পাইনি, শাসন যা করছে তারাই ঠিক করছে, ভারতীয়রা শুধু ড্যাব ড্যাব করে দেখছে, কিন্তু শাসনে প্রত্যক্ষভাবে ক্ষমতা কিন্তু ভারতীয়দের ছিল না। এই 1909-এ
কি না বলা হলো এবং ঠিক করা হয়েছিল সত্যেন্দ্র সিনহা তিনি হচ্ছে প্রথম এই কার্যনির্বাহী পরিষদে একজন ভারতীয় সদস্য হয়েছিল। একজনকে করেছে যাতে শান্ত করা হয়, বুঝতে পেরেছো? না হলে তাও করতো না। তো যদিও এনাকে নিয়োগ করা হয় যে ঠিকই, কিন্তু ওনার তেমন কোনো গুরুত্ব ছিল না। ঠিক আছে, এর পরেরটাতে আসছি। আচ্ছা, তার আগে বলি যে মরলে মিন্টো। তো এই মরলে আর মিন্টো দুজন ব্যক্তি। ঠিক আছে, মরলে ছিলেন হচ্ছে আইন সচিব একজন, আর মিন্টো হচ্ছে গভর্নর ছিলেন। ঠিক আছে, ওকে, এরা দুইজন ঠিক মিলে আইনটা পাস করেছিল বলে এই কাউন্সিল আইনের আরেক নাম হচ্ছে মরলে মিন্টো সংস্কার আইন। বোঝা গেল যে ভারতীয়দেরকে থামানোর জন্য এটা করতেই হবে, নাহলে চাপ হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আসছি তোমার 1919 খ্রিস্টাব্দে গভর্নর অফ ইন্ডিয়া অ্যাক্ট এবং মন্টেগু চেমসফোর্ড। একই জিনিস, মন্টেগু হচ্ছে এডুইন মন্টেগু দা সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া ছিল, আর চেমসফোর্ড হচ্ছে আমাদের গভর্নর অর্থাৎ লর্ড ছিল, তা ভাইসরয় ছিল আর কি। খেয়াল বুঝতে পেরেছো? এরা দুজনে মিলে কি করলো না 1919-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট করলো। ঠিক আছে, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট করার পিছনে কি কারণ ছিল সংক্ষেপে বলে দিচ্ছি। ঠিক আছে, সংক্ষেপে বলছি এটা এটা করার পিছনে কি কারণ ছিল না 1914-তে কি হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, তাই তো? এই প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড সরাসরি যুক্ত ছিল যুদ্ধেতে। ঠিক আছে, তো এই প্রথম বিশ্বযুদ্ধের সময় কি হয় না ব্রিটিশ সরকার ভারতে গান্ধীজির কাছ থেকে সাহায্য চেয়েছিল। ঠিক আছে, কি সাহায্য? পয়সা লাগবে, একটু পয়সা দাও, নাহলে যুদ্ধে কি করে জিতবো। ঠিক আছে, পয়সা দাও আর কিছু লোক দাও যে আমার সঙ্গে যুদ্ধ করবে। ঠিক আছে, তখন গান্ধীজি বলছে যে আমি দেবো, তুমি কি দেবে? তখন বলছে আরে শাসনা তোমার স্বাধীনতা দিয়ে দেবো, ছাড়ো না, যাও না, আগে দাও তো। গান্ধীজি বলে কথা দিচ্ছ? বলছে হ্যাঁ কথা দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তো গান্ধী দয়ালু মানুষ, সে মোটামুটি সেনাবাহিনী সব দিয়েছে ভারত থেকে, গাদা গাদা, আর সমস্ত জায়গা থেকে টাকা যা যেখানে সব ছিল কালেকশন করে সব দিয়ে দিয়েছে। ঠিক আছে, সব দিয়ে দিয়েছে, দিয়ে বলে ঠিক আছে যাও ঘুরে এসো। তো এবারে যথারীতি 1914 থেকে 1918-তে ঘুরে এলো ঠিকই। এবারে গান্ধীজি বলছে এই যে দাদা স্বাধীনতা এবারে আমাদের স্বরাজ দাও। বলছে ওরে বাবা তোমরা এত বড় দেশকে শাসন করতে পারবে না, ঠিক আছে, হ্যাঁ তোমাদের জন্য একটা ব্যবস্থা করছি আমি। ঠিক আছে, কি ব্যবস্থা? তখন আইন পাস করলো যেটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, যে ভারতীয়দেরকে আরো ওই প্রশাসনিক বিভাগে আরো কিছু সদস্য নিয়োগ করা হবে। আর কিছুই হয়নি, যদিও তাও সম্পূর্ণ হয়নি, শুধু এটুকুই বলেছিল যে তোমাদেরকে আমি আরো কিছু সুযোগ দিচ্ছি, তোমরা তোমরা আমাদের সঙ্গে ঠিক আসো, আমরা একসঙ্গে শাসন করবো। ঠিক আছে, গান্ধীজি বলে আরে শ্বশুরা, হ্যাঁ এ তো মহাত্মার কি জিনিস না, গুজরাটি গান্ধী বিহারি। ঠিক আছে, বলছি আরে সবাই এ তো মানে খুব চাল। তো তারপর আবার গান্ধীজিকে পটানোর জন্য কি করেছিল দেখো, যে গান্ধীজি প্রথম বিশ্বযুদ্ধে যে গান্ধীজি প্রথম বিশ্বযুদ্ধে যে সাহায্য করেছিল তার জন্য গান্ধীজি এর সঙ্গে একটা অ্যাওয়ার্ড এনেছে। ঠিক আছে, তুমি আমাকে সাহায্য করে তার জন্য অ্যাওয়ার্ড, যার নাম ছিল কাইজার ই হিন্দ। ঠিক আছে, এবারে কথা হচ্ছে তুমি আমার কাছে যে চেয়েছো এক জিনিস আর তোমাকে দিচ্ছি আর একটা, তুমি চেয়েছো আমার কাছে আইফোন, আমি তোমাকে 5,000 টাকা ফোন দিই, তুমি কি করবে? নেবোই না ফোনটা, যাও তো। ঠিক আছে, তো ঠিক সেরকম ভাবে গান্ধীজি তাকে কাইজার ই হিন্দ উপাধি দেয়। গান্ধীজি নেবই না আমি, ঠিক আছে, আমি যা চাইলাম সেটা না দিয়ে আমার উপাধি হচ্ছে দেওয়া হচ্ছে। ঠিক আছে, উপাধি নেয়নি। ঠিক আছে, আর তারপরে আরো সব থেকে বড় ঘটনা ঘটেছিল 1919-এই ঘটনা ঘটেছিল 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। ঠিক আছে, ওগুলো আমি হচ্ছে একদম ইতিহাসের বিষয়তে ভালো করে বলবো। ওকে, তো এই এতগুলো ঘটনার পরে তখন গান্ধীজি এবং রবীন্দ্রনাথ আমাদের 1913 সালে নোবেল পায়। ঠিক আছে, যে কারণে তাকেও সম্মান দেওয়ার জন্য কি হয়েছিল না নাইট উপাধি দেয়। তো এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণে আমাদের রবীন্দ্রনাথও নাইট উপাধি ত্যাগ করে, আর গান্ধীজিও কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করে। ঠিক আছে, তো চলো এই আইনে কি ছিল। প্রথমে ডায়ার কি হত্যা, যেটাকে দ্বৈত ব্যবস্থা প্রদেশে চালু হয়, আবার একবার দ্বৈত ব্যবস্থা আনা হচ্ছে। ঠিক আছে, কি না প্রশাসনিক বিষয়কে ট্রান্সফার ও রিজার্ভ এই দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়।
ঠিক আছে। আর ট্রান্সফার তালিকা অন্তর্ভুক্ত কি কি দেখো, সেখানে শিক্ষা, লাইব্রেরি, জাদুঘর, স্থানীয় স্বায়ত্তশাসন, মেডিকেল, ত্রাণ, নাগরিক স্বাস্থ্য, কৃষি সমবায় সমিতি, এ সমস্ত গুলো ছিল ধর্মীয় দাতব্য বিষয়, সমস্ত কিছু ছিল এই ট্রান্সফার তালিকাতে, যে এরা এই এই সমস্ত জায়গাগুলো দেখবে। তারপর রিজার্ভ তালিকা হচ্ছে কি ছিল, তার মধ্যে ভূমি রাজস্ব, দুর্ভিক্ষ ত্রাণ, বিচার, পুলিশ, পেনশন, প্রিন্টিং প্রেস, জলসেচ, খনি, ফ্যাক্টরি, এ সমস্ত ছিল রিজার্ভ তালিকাতে। দুটো তালিকা ভাগ করে দিল কে কোন দিকটা দেখবে। তারপর প্রদেশগুলির উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কি কমানো হয়। এবার ধর আস্তে আস্তে কি হচ্ছে, আমাদের যে প্রদেশগুলো ঠিক করা হয়েছিল, যে যে প্রদেশগুলোতে কাউন্সিল আলাদা করে ভাগ করা হলো, তাতে কেন্দ্রের হাত বেশি ছিল। আস্তে আস্তে কি হলো, কেন্দ্রীয় ক্ষমতা কমিয়ে দেওয়া হলো, যে তোমরা তোমাদের মতো করে ভালো করে করো শাসন। এখন আমাদের ভারতে যে সংবিধান সব থেকে বিশ্বের বড় বলি আমরা, ঠিক আছে, চুরি করা সংবিধান, ঠিক আছে। ব্রিটিশদের আইন গাদা 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 কানের কাছে পলিটিক্স যখন আমি ঢুকবো আস্তে আস্তে, ঠিক আছে, আমাদের সংবিধানে যখন আমি ঢুকবো, সেই সংবিধানের আলোচনায় কোন দেশ থেকে কোন নিয়মটা নেওয়া হয়েছে একদম লিস্ট দিয়ে দেবো আমি। হ্যাঁ, তো এমনি বড় হয়েছে নাকি সংবিধানটা, হ্যাঁ, সব কপি করা জিনিস সব, ঠিক আছে, সব ওদের থেকে তো শিখা আমাদের। দেখো কি করা হলো না, কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বা বাইক্যামারেল ব্যবস্থা করেছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কি, যেটা আমাদের এখন ভারতে আছে, কেন্দ্রেতে দুটো কক্ষ আছে, একটা লোকসভা একটা রাজ্যসভা, ওটা একটা উচ্চ কক্ষ একটা নিম্ন কক্ষ। তো উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে এটা পরের বিষয় আসছি। এটা করা হলো যেটা কাউন্সিল অফ স্টেটস, উচ্চ কক্ষ, উচ্চ কক্ষের নাম হচ্ছে কি কাউন্সিল অফ স্টেটস, যেটা আমাদের এখন হচ্ছে রাজ্যসভা। আর নিম্ন কক্ষ হচ্ছে কি না লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা নিম্ন কক্ষ। ঠিক সেরকম প্রত্যেক রাজ্যেও কিন্তু এইভাবে দুটো করে কক্ষ থাকার নিয়ম আছে। যেমন যেহেতু রাজ্যের হাতে শাসন ক্ষমতা আলাদা করে আছে, সেহেতু রাজ্যেও এরকম কি দুটো কক্ষ করা আছে, আমাদের ভারতেও আছে, ঠিক আছে, একটা উচ্চ কক্ষ একটা নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম বিধান পরিষদ আর নিম্ন কক্ষের নাম বিধানসভা। এবার এই বিধান পরিষদ সব রাজ্যে নেই, টোটাল ভারতে 6টা রাজ্যে আছে, ঠিক আছে। এরপর হচ্ছে কি না ভারতের সচিব ও তাকে সাহায্যকারীদের বেতন দেওয়া হবে ব্রিটিশ রেভিনিউ এর ভেতর থেকে। মানে ব্রিটিশরা যে রেভিনিউটা পাবে, যে ট্যাক্সটা কালেকশন হচ্ছে করবে, তার থেকে মাইনে দিবে ভারত সচিবকে। যে সচিব ওই যে বললাম 15 জন সদস্য নিয়ে যে কাজ করছে, তার মাইনে তার স্যালারি পেমেন্ট দিবে কে, ব্রিটিশ সরকার তার নিজের রেভিনিউ থেকে। যেখান থেকে যে ট্যাক্স কালেকশনটা উঠছে সেই ট্যাক্স থেকে নিয়ে তাকে স্যালারি দেবে, ঠিক আছে। আর লন্ডনে একজন হাই কমিশনার নিয়োগটি করা হবে, যা ভারতের জন্য যিনি ভারতের কাজের দায়িত্বে থাকবেন, ঠিক আছে। এইটুকুই করা হয়েছে, আর কিন্তু কিছু করা হয় নাই। তো গান্ধীজি তো রেগেই যাবে ভাই, হ্যাঁ, এইটুকুর জন্য আমি তোমাদেরকে এত টাকা পয়সা, শুধু টাকা পয়সা সৈন্য দিয়ে নয়, কত সৈন্য ভারতের সৈন্য মারা গেছে, ঠিক আছে, বাবা মা হারিয়েছে, সন্তান হারিয়েছে, কত মানুষই মারা গেছে। উপরন্তু যে টাকা পয়সাটা খরচা করেছে তখন ভারতে ওই প্রথম বিশ্বযুদ্ধের পর, তারা মানে ভারতীয় যদিও প্রত্যক্ষ যুক্ত নয়, তা সত্ত্বেও তার প্রভাব বিশাল ঠিক পড়েছিল। একটা জিনিসের দাম যেটার দাম ছিল 20 টাকা, সেটার দাম হয়ে গেছে 120 টাকা। কারণ প্রচুর পরিমাণে যে খরচা করছে সেই টাকাটা উঠবে কোত্থেকে, ঠিক আছে। জিনিসপত্রের দাম পুরো 100 গুণ বেড়ে গেছিল, কেন বুঝতে পেরেছো। তো যেখানে দাম ছিল 20 টাকা, সেখানে 120 টাকা হয়ে গেছে দামে। তো সেখানে মানুষ কি করবে, খেতে পাবে না তো, ঠিক আছে। এইটা হয়েছিল। তো এটার পরেই গান্ধীজি তার প্রথম জাতীয় আন্দোলন স্টার্ট করেছিল, যার নাম অসহযোগ আন্দোলন। পরে আসছি। এরপর হলো 1935-এ না ভারত শাসন আইন তৈরি হলো, ঠিক আছে। তো এই 1935-এই লাস্ট ভারত শাসন আইন, ক্লিয়ার। এরপরে আস্তে আস্তে ভারতের দিকে ঝুঁকে যাচ্ছে যে ভারত নিজেরাই তোমার শাসন করবে, ঠিক আছে। এই লাস্ট তোমার হচ্ছে আইন করেছিল কি, এই আইনে ছিল 1 নম্বর, এই আইনে সারা ভারত ফেডারেশন বা সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন করার ব্যবস্থা ছিল, ঠিক আছে। এবারে এরা দেখছে কি, যে সমস্ত দেশীয় রাজ্যগুলো ছিল, খুব ভালো করে বুঝবে, আমি বললাম যে ব্রিটিশরা পুরো ভারতকে তোমার শাসন করেনি, যেই জায়গাগুলো যে অঞ্চলগুলো ব্রিটিশদের অধীনে ছিল সেটা ব্রিটিশ কর্তৃক শাসিত হচ্ছে, ব্রিটিশ শাসিত হচ্ছে রাজ্য বলা হতো। আর যেগুলো ব্রিটিশরা প্রত্যক্ষ শাসন করতো না, সেগুলোকে দেশীয় রাজ্য বলা হতো। তো এই প্রত্যেককে এবারে কি করছে, এক কাছে আনছে, মানে কেন্দ্রীভূত করছে, যে যারা এতদিন থাকেনি তারাও আসুক, হ্যাঁ, পুরো একটা ভূখণ্ড দেশ ভারত,
সেটা একসঙ্গে গঠন হোক। ঠিক আছে, সেখানে করলো কি করা হলো, এবং ভারত শাসন আইনে 321টি অধ্যায়, অলরেডি সংবিধান কিন্তু শুরু হয়ে গেছে এখান থেকে আমাদের। ঠিক আছে, 321টি অধ্যায় করা হলো এবং 10টা তালিকা, অর্থাৎ 10টা শিডিউল ছিল। ক্ষমতাকে 3টি ভাগে ভাগ করা হলো, এক হচ্ছে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয়, একটা প্রাদেশিক, আর একটা যুগ্ম। ক্ষমতাকে যেমন আমাদেরও ক্ষমতা 3টে ভাগই আছে। এখন বর্তমানে ভারতের যে যে ক্ষমতা 3টে ভাগে আছে, একটা হচ্ছে কেন্দ্রীয় ক্ষমতা, আর একটা হচ্ছে রাজ্য ক্ষমতা, আর একটা যুগ্ম ক্ষমতা। মানে যে ক্ষমতা কেন্দ্রের হাতে আছে সেখানে রাজ্য কিছু করতে পারবে না, ঠিক আছে, তার কোনো হাত নেই। আর যে ক্ষমতা রাজ্যের হাতে আছে সেটা কেন্দ্র কোনোভাবে কিছু করতে পারবে না। আর কিছু ক্ষমতা আছে দুজন মিলে করে, ঠিক আছে, কেন্দ্র এবং রাজ্য। ঠিক সেটা এখান থেকেই নেওয়া, এটা থেকেই স্টার্ট হলো। কিন্তু 3টে তোমার তালিকা হলো, ঠিক আছে, একটা হচ্ছে ফেডারেল যুক্তরাষ্ট্রীয় তালিকা, একটা প্রাদেশিক মানে যে যে তোমার ছোট ছোট রাজ্যগুলো তোমার ছিল, আর হচ্ছে একটা যুগ্ম তালিকা। আর অবশিষ্ট ক্ষমতা কি হবে, গভর্নর জেনারেল হাতে ছিল। বাকি যে ক্ষমতাগুলো, ওখানে একটা ক্ষমতার লিস্ট আছে যে এই ক্ষমতা হচ্ছে কেন্দ্র ভোগ করবে, এই ক্ষমতা রাজ্য ভোগ করবে, এই ক্ষমতা মানে যুগ্মভাবে করবে। তারপর আরো কিছুটি ক্ষমতা তোমার থাকে, সেই ক্ষমতাগুলো ছিল কার হাতে না, গভর্নর জেনারেল হাতে। ক্লিয়ার? এরপরে কি হলো না, প্রাদেশিক স্বায়ত্তশাসনের ব্যবস্থা করা হয়, ডায়ার্কি বা দ্বৈত শাসন অবস্থান ঘটে। এই ডায়ার্কি বা দ্বৈত শাসন অবস্থা এর আগে হচ্ছে করা হলো, এটাকে আবার কি করা হলো, তুলে দেওয়া হলো। ক্লিয়ার? তারপর গভর্নর জেনারেল এবং গভর্নরদের স্বেচ্ছাধীন ক্ষমতা দেওয়া হয়। ঠিক আছে, এই যে এখান থেকে কিন্তু 1935 সালে আবার এই পোস্টার নাম চেঞ্জ হয়ে গেল, গভর্নর জেনারেল, ভাইসরয় ছিল না। ঠিক আছে, এরপর আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট চালু করা হয় এবং 6টি প্রদেশ যথা বাংলা, মাদ্রাজ, বোম্বাই, বিহার, উত্তরপ্রদেশ, আসাম, ঠিক আছে, এটা করা হলো। আর প্রাদেশিক কাউন্সিলের মধ্যে 276টা আসনের মধ্যে 104টি আসন বা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 375টি আসন। তো এই জায়গাটা এই মুহূর্তে বুঝতে পারবে না, যখন আমি ইন্ডিয়ান পলিটিতে মানে পার্লামেন্টে যখন ঢুকবো তখন এই আসন ব্যাপারটা কি সেটা তখন ভালো করে বুঝিয়ে দেবো আমি। ঠিক আছে, এখন এই এতগুলো আইনের সঙ্গে এই আসন টাসন ব্যাপারটা এতটা বুঝতে পারবে না। ঠিক আছে, তাই আমি এটা নিয়ে মানে বেশি ব্যাখ্যা করছি না। ঠিক আছে, তো সেখানে কি করা হলো, তারপর সংরক্ষিত থাকে এবং শিখ হচ্ছে ইউরোপীয়, ভারতীয়, খ্রিস্টান ও অ্যাংলো ইন্ডিয়ানদের স্বতন্ত্র নির্বাচনের ব্যবস্থা করা হয়। মানে সমস্ত যে জাতিগুলো ভারতে বাস করে তাদের প্রত্যেকের জন্য স্বতন্ত্র নির্বাচন করা হবে, তারা তাদের নিজের মতো করে শাসন করতে পারবে। ঠিক আছে, এটা হলো 1935-এ শাসন।